আসসালামু আলাইকুম। সাউন্ডটা একটু চেক করুন। আপনারা যারা লাইভে দেখছেন তারা একটু কমেন্টস করবেন যে সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। আজকের দিনটা অনেক সুন্দর। সকালবেলা ঘুরি ঘুরি মেঘ হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। আমার কাছে মনে হয়েছিল যে দিনটা ভালো যাবে। আশা করছি দিনটা ভালো যাবে। আপনারা যারা আজকের এই ছুটির দিনে আমার এই 90 মিনিট স্কুলিং অংশগ্রহণ করার জন্য এসেছেন, অবশ্যই আপনারা ধন্যবাদ পাওয়ার অধিকার রাখেন। কারণ হচ্ছে আজকে এমন একটা দিন যে দিনটাতে আমরা সাধারণত সপ্তাহের সবগুলো কাজগুলো করি। প্রথমত হচ্ছে ফ্রিজে মাংস ঢুকানো, মাছ ঢুকানো, মাছগুলো পরিষ্কার করা, বাজার করা, ঘরে ধুলোবালিগুলো পরিষ্কার করা, সবকিছু মিলিয়ে শুক্রবার দিনটা, শনিবার দিনটা খুব ব্যস্ত থাকি আমরা। অন্য দিনগুলো ব্যস্ত থাকি, কিন্তু ব্যস্ততম দিনগুলো হচ্ছে এই শুক্রবার শনিবার। তো সেই দিনে আমাদের কাছে গাছের জন্য, সবুজের জন্য, আমার কথা শোনার জন্য আপনারা আসছেন, সেটার জন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেই সময়টায় আমরা বেশ কয়েকটা খুব কঠিন সময় আমরা পার করেছি। এক নম্বর সময় হচ্ছে আমরা জুলাই মাসে আমরা দেখেছি যে রাস্তায় পানি লাগবে বলছে, অথবা একজন মা তার সন্তানকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে বা কোর্টে হাজিরা দিচ্ছে, মা পিছনতে বলছে, সাবাস, তুমি যুদ্ধ করে যাও, আমি আছি। অথবা কেউ কেউ নিশ্চিত মৃত্যু জেনেও বুক পেতে দাঁড়িয়েছিল। অথবা আমি দেখেছি এক মা, অনেক মারাই করেছে, লাইভে এসেছে যেটা, এক মা বড় একটা বলে করে ভাত তরকারি মেখে নিয়ে এসে সবাইকে বলছে, খাও খাও, না খেলে তোমরা যুদ্ধ করবা কেমন করে। সেই সময়টা আমরা ভুলে যাইনি। তারপরে হচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বান্দরবান এবং চিটং সবগুলো পানির তলে তলিয়ে গিয়েছিল। আমরা যতটুকু শুনেছি রংপুর, দিনাজপুরের দিকে আবার হয়তো বা বন্যা হতে পারে। তো সবকিছু মিলিয়ে আমরা খুব ভালো সময় যে পার করছি তা কিন্তু না। তারপরেও আমরা বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর ছেলেমেয়েরা কি করছে, আস-সুন্নাহ ফাউন্ডেশন কেমন করে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, সেগুলো আপনারা দেখেছেন। মানে হচ্ছে এরকম, আমি মুক্তিযুদ্ধের সময়ে ক্লাস 1-এ পড়ি। মুক্তিযুদ্ধ কতটুকু দেখেছি খুব বেশি মনে নেই। আমার মনে আছে যে মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করতে যেই বাড়িতেই যেত, সেই বাড়িতেই তাদেরকে খাবার দিত। আমিও ক্লাস যখন 1-এ পড়ি, তখন ক্লাস 1-এ পড়ার কথা, আমি স্কুলে আর যেতে পারিনি। আমি একবার পালিয়ে গিয়েছিলাম। পালিয়ে গিয়ে অনেকক্ষণ দৌড়ে একটা বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। রাত হয়ে গিয়েছিল, প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। আমি যেহেতু তখন পন্সের স্যান্ডেল পরতাম, একটা পায়ে পন্সের স্যান্ডেল ছিল, আরেকটা পায়ে হারিয়ে ফেলেছিলাম। তখন দৌড়াতে গিয়ে যেই বাসায় আশ্রয় নিলাম, সেই বাসাটা ছিল হচ্ছে আমাদের যে সোহেল রানা নায়ক ছিল, আর এখন যে ওর ছোট ভাই রুবেল, ওদের বাড়িতে, পুলিশ অফিসারের বাড়ি। ওখানে প্রচুর পরিমাণে খিচুড়ি রান্না হয়েছিল। আমি খিচুড়ি খেয়েছিলাম একটা পাতার উপরে, এবং
রাতে বেলা ঘুমিয়েছিলাম খড়ের উপরে। আমার প্রত্যেক খুব মনে আছে, একটা বড় পুকুর ছিল, ওই পুকুরে আমি হাত মুখ ধুয়েছিলাম, কিন্তু একটা স্যান্ডেল যে পায়ে ছিল ওইটা কিন্তু আমি ফেলে দিইনি, একটা স্যান্ডেল নিয়েই কিন্তু বাসায় আবার ফিরে আসছিলাম। তো সেই দিনগুলো তখন দেখেছি, কিন্তু এই আমাদের যে জুলাই আগস্ট মাসের দিনগুলো ওই মুক্তিযুদ্ধের থেকেও কম ছিল না। অথবা বন্যার সময় মানুষগুলো যেগুলো দাঁড়িয়েছে, সেই সন্তানেরা, আমাদের সন্তানেরা যে এখনো যুদ্ধ করছে, এটাও কিন্তু মুক্তিযুদ্ধ থেকে কম না। আমরা এ থেকে কি শিখেছি বা কি পেয়েছি একটা জিনিস, যেটা হচ্ছে আমরা হাঁটতে রাজি না। এটা বুঝতে পেরেছি। আমরা প্রায় সময়, যেহেতু আমি শিক্ষক, আমি প্রায় সময় একটা কথা বলতাম যে এই প্রজন্মগুলো দিয়ে কিছুই হবে না। তারা মোবাইল ইন্টারনেট ছাড়া কিছুই বুঝে না, ফেসবুক ছাড়া, টুইটার অথবা কি বলে ওই যে ইউটিউব, এগুলো ছাড়া, টিকটক ছাড়া কিছু বুঝে না। বাট আমরা দেখেছি তারা কি পারে, সেটা দেখিয়েছে। যেটা থেকে দেখেছি, যারা কিছু কিছু বাচ্চা ছেলে মেয়েদের কথা এত সুন্দর ছিল যে আমরা বুড়ো হয়ে তাদের কাছে হেরে গিয়েছি। আমি বারবারই বলতে যাচ্ছি যে সন্তানেরা যা দেখিয়েছে, সেটা না দেখে যদি মরে যেতাম তাহলে হয়তো একটা হতাশা থাকতো। এখন আর মৃত্যুকে ভয় পাই না। তো যাই হোক, আজকে 6 সেপ্টেম্বর, শুক্রবার, সুন্দর একটা দিন। আমরা 90 মিনিট স্কুলিংয়ে যারা আসছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। 90 মিনিট স্কুলিং মূলত স্কুল না, এটা হচ্ছে এরকম একটা বিষয় যে আমরা ছাদ বাগান করতে গিয়ে যেই সমস্যাগুলো ফেস করি, অথবা হঠাৎ করে মনে হলো যে এই গাছটার কিভাবে কাটিং করা যায়, অথবা আমার গাছটা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, অথবা আমার টবে মাটিগুলো কেমন করে দমন করব, অথবা আমার মিলিবাগ হয়েছে কেমন করে দমন করব, সেই প্রশ্নগুলো যেগুলো আপনার মনে ঘুরপাক খায়, সেই ঘুরপাক খাওয়া প্রশ্নগুলোর সলিউশন আমরা খুঁজে বেড়াই। আসলে এটা স্কুল না, জাস্ট আলোচনার মতো করা। এটা গ্রিন বাংলাদেশ, আমাদের গ্রিন বাংলাদেশ, আপনাদের সবার গ্রিন বাংলাদেশের একটা পার্ট। সো আমি ছবিটা দেখি বুঝতে পারছেন যে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের জন্য অবশ্যই ট্যাং গাছ থাকবে, ট্যাং ফল। আমি পরে ট্যাং নিয়ে অনেক গল্প করব, সেটা অবশ্যই সবাইকে আমরা তুলে দিব। আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তা করতাম সবসময়, যে আগে যখন দেখেছি ঝড় বাদল হতো, আমাদের অনেক মানুষ মারা যেত, কিন্তু তারপরও পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমাদের পরিবেশ, আমাদের টোটাল লাইফ সাইকেলটা সুন্দর ছিল। বাট আমরা মনে হয় কিছুটা নষ্ট করে ফেলেছি। কেমন করে নষ্ট করেছি সেগুলো অনেক বড় ব্যাপার, যে আমরা অনেক কাজ করেছি যেটা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। এই পরিবেশ বা ইকোলজি, এগুলো কাজগুলো আমার কৃষিকে কিন্তু প্রভাবিত করে। পরিবেশকে যেমন প্রভাবিত করে ইকোলজি, আমার বাস্তু সংস্থান, সবগুলো কিন্তু একসাথে কাজ করে। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে আমাদের পরিবেশ নিয়ে একটু ভাবা দরকার। আমি আশা করছি যে আপনারা শুধুমাত্র ছাদ বাগান না, আমাদের স্বাস্থ্য, আমাদের পরিবেশ, সেগুলো নিয়ে ভেবেই কিন্তু আজকে এখানে আসছেন। এই ফুলটা কে বলতে পারবেন কি ফুল এটা? হাসনা হেনা ফুলের গন্ধে সাপ আসে, তাই তো? আচ্ছা, আসলে কি একটু দেখে আসি। হাসনা হেনা ফুলের গন্ধে পোকা আসে। আপনারা জানেন পোকার রং এবং গন্ধ, সেগুলো শুকে শুকে ওরা আসে। তো যাই হোক, হাসনা হেনা ফুলের গন্ধে পোকা আসে, পোকা খেতে ব্যাঙ আসে, ব্যাঙগুলো পোকা খেয়ে বেঁচে থাকে। এবং পোকা একটা, আমাদের যে মশা, সেটা কিন্তু একটা পোকা। তো মশা খেতে ব্যাঙ আসে, পোকা খেতে ব্যাঙ আসে, এই ব্যাঙ খেতে সাপ আসে। আসলে আমরা মনে করেছিলাম হাসনা হেনা ফুলের গন্ধে সাপ আসে, আসলে হচ্ছে হাসনা হেনা ফুলের গন্ধে পোকা আসে, পোকা খেতে ব্যাঙ আসে, ব্যাঙ খেতে সাপ আসে। সাপ খেতে অনেক বড় বড় পাখি আছে, সেগুলো আসে। হ্যাঁ, তা পেঁচা আসে।
এগুলো নানাবিধ, একটার সাথে একটা। যেমন আমি যদি ভয় দেখাই, মানুষ খেতে বাঘ আসে, এরকম কি, মানে কেউ না কেউ কোনটার উপরে আমরা কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। সো আপনি শুধু পোকা যদি সব মেরে ফেলেন, তাহলে কিন্তু আস্তে আস্তে ব্যাঙ কমে যাবে। ব্যাঙ যদি কমে যায়, সাপ কমে যাবে। সাপ কমে গেলে দেখা যাবে আপনার পরিবেশের বিপর্যয় ঘটবে। নানাবিধ জিনিস কিন্তু আছে। খেয়াল করে দেখেন, ওই যে ভাইপার, কি যেন একটা সাপ আসছিল কিছুদিন আগে, রাসেল ভাইপার। হ্যাঁ, আমি তো উচ্চারণ করতে পারি না। তো আমরা কিন্তু সবাই বলছিলাম যে সাপগুলো মেরে ফেলা দরকার, বাট মেরে ফেলে কিন্তু পরিবেশে বিপর্যয় ঘটবে, পোকা বেড়ে যাবে। একটা সময় অনেক অনেক আগে একবার দেখা গেল প্রচুর পরিমাণে চড়ুই পাখি বেড়ে গেল একটা সমাজে। তো রাজা যখন চিন্তা করলেন চড়ুই পাখি বেড়ে গিয়েছে, আমাদের ধান খেয়ে ফেলছে, তাহলে আমাদের তো ক্ষতি হবে। চড়ুই পাখি ধান খায়। রাজা তখন 6 লক্ষ চড়ুই পাখি একদিনে মেরে ফেললেন। মেরে ফেলার পর পোকার সংখ্যা বেড়ে গেল। ওই বছর কোনো ধান উৎপাদন হলো না। না উৎপাদন হওয়ার ফলে ওই বছরে দুর্ভিক্ষ হয়ে অনেক মানুষ মারা গিয়েছিল। এটা কিন্তু সত্য। সো এগুলো ইকোলজি খুব ইম্পর্টেন্ট। আমরা ইকোলজি নিয়ে কথা বলতে চাই। আর এই ইকোলজির সাথেই জড়িত হচ্ছে আমাদের ফসল উৎপাদন। সো এখানে একটা জিনিস আমি বলি, আমরা ফসল উৎপাদন করব, পরিবেশের কোনো বিপর্যয় করতে পারবো না, উইদাউট হ্যাম্পারিং দ্য নেচার। নেচারকে ডিস্টার্ব না করে আমরা যদি এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, তাহলে হচ্ছে অ্যাগ্রো ইকোলজি। অ্যাগ্রো ইকোলজি নিয়ে সারা পৃথিবী চিৎকার করছে। বাংলাদেশ বলছে সেফ ফুড, সেফ ফুড, সেফ ফুড। ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে অ্যাগ্রো ইকোলজি, পার্ট হচ্ছে আমাদের এই সেফ ফুড, অর্গানিক ফুড, এগুলো একটা পার্ট। বাট অ্যাগ্রো ইকোলজি কিন্তু অনেক বড় একটা জায়গা। সো আমরা সেই জায়গাটা নিয়ে কাজ করতে চাই আপনাদের জন্য। এর জন্য আমি বলছি যে অ্যাগ্রো ইকোলজি খুব ইম্পর্টেন্ট। আমি পরে দেখাবো যে অ্যাগ্রো ইকোলজি যদি আমরা না ভাবি কত রকমের চেঞ্জ হয়, কত ক্ষতি করে ফেলি আমরা। পরিবেশটা খুব সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, এখনো সুন্দর বাংলাদেশ। এখনো আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে বাংলাদেশ। এই দেশে মায়া, মমতা, ভালোবাসা আছে। এখনো পানি লাগবে, পানি লাগবে বলে। সো অনেক সুন্দর একটা দেশ। তো এই দেশটাকে আমরা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছি। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কেমন? আমরা রাস্তা বানিয়েছি, অবশ্যই বানাতে হবে। আমরা বিল্ডিং বানিয়েছি, আমরা এয়ার কুলার লাগিয়ে দিয়েছি, আমরা ফ্রিজ ঘরে এনেছি, আমরা ইট ভাটা তৈরি করেছি, আমরা বড় বড় গাড়ি নামিয়ে দিয়েছি রাস্তায়। সবগুলোই লাগবে, কোনোটাই ফেলে দেওয়া নাই। এই ফেলে দেওয়া নাই দেখেই এগুলো করতে গিয়ে আমরা কিন্তু নেচারটাকে, এই পোর্শনের মতো নেচারটাকে নষ্ট করে ফেলেছি। কোনো কারণে কি লাল হয়ে গিয়েছে? লাল হয়ে গিয়েছে? হ্যাঁ, কিছু একটা নড়ে গিয়েছে ওই পাশে। আমি একটু থাকুক, একটু নড়াচড়া করলেই নষ্ট হয়ে যায়। যাই হোক, শব্দগুলি নষ্ট হয়ে যায়। লাল হয়ে গেল আবার। যাক, দেখি নেক্সট টাইম দেখি। না, ঠিক আছে, ইটস অল রাইট, রান করি আমরা। তো যাই হোক, আমরা পরিবেশটাকে এইভাবে নষ্ট করেছি। আমরা চেয়েছিলাম, আমরা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করে এরকম এই পাশটা করে ফেলেছি। আমরা চাই হচ্ছে আমাদের পরিবেশটা এরকম গ্রিনারি থাকুক, সেটা আমরা চাচ্ছি। নাহিদ আছো এখানে? তুমি ট্রাই করলে হতো মনে হয়। যাক, ইটস অল রাইট, চলবে, বসো তুমি। তো যাই হোক, আমরা কি করেছি? আমরা বিভিন্ন কারণে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিয়েছি। কিভাবে বাড়িয়েছি? স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করে, ইটের ভাটা করে, ট্রাক্টর চালিয়ে, বিভিন্ন ভাবে
এয়ার কুলার, একটা বিল্ডিং এ দেখা যায় চারপাশে শুধু এয়ার কুলার, সেগুলো বাড়িয়ে দিয়েছে আর বাতাসে কমে গিয়েছে অক্সিজেন। আর অক্সিজেন কমে যাওয়ার ফলশ্রুতিতে কি হয়েছে, আমরা খুসখুস করে কাঁদছি, আমরা কাশছি। আমরা কখনো কখনো খেয়াল করে দেখেন, শুধু অক্সিজেনের অভাবেই কিন্তু আমরা অনেক সময় মেধাহীন হয়ে পড়ছি, আমাদের ব্রেন ওয়ার্কগুলো করছে না, আমরা অতি দ্রুত কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছি। এই সমস্যাগুলো হচ্ছে। আর টোটাল সারা পৃথিবীতে যেটা ঘটেছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং হলে অসুবিধা কোথায়? আমরা খেয়াল করে দেখেন, আগে বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত কত সুন্দরগুলো ছিল, একটা ডিস্টিংক্ট ক্যারেক্টার বোঝা যেত কোন সময়ে কোনটা আসলো। হ্যাঁ, বসন্ত এসেছে গান করতাম তখন। এখন আর বোঝা যায় না, এখন দুটো ঋতু বোঝা যায়, একটা হচ্ছে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, আর একটা হচ্ছে গরমকাল। শীতকাল আমাদের কিন্তু এখন বুঝতেই পারি না, ঢাকা শহর তো বোঝাই যায় না। তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং করেছি, হিট আইল্যান্ডে তৈরি হয়েছে, এর ফলশ্রুতিতে অনেকগুলো ঘটনা ঘটেছে। এই সবগুলো কিন্তু আমরা হিউম্যান, মানুষ তৈরি করেছি, সবকিছু কিন্তু মানুষ, আমরা দায়ী। তার জন্য আমাদের এই পরিবেশ চেঞ্জ করতে হবে। কিভাবে করব সেগুলো আমি জানি না, আমরা সবাই মিলে চেষ্টা করব। কি হয়েছে? গ্লোবাল ওয়ার্মিং হয়েছে, কখনো কখনো ড্রাউট হয়ে গিয়েছে। কুড়িগ্রাম অথবা রাজশাহী রিজিয়নে দেখা যায় বৃষ্টিপাত না হয়ে একটা সিজনে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তখন বন্যা হচ্ছে। কখনো কখনো আবার দেখা যাচ্ছে কোনো বৃষ্টিই হচ্ছে না, মাটি সব শুকিয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু খুব কঠিন অবস্থায় আছি। আর ঝড়, বৃষ্টি, বাদল এগুলো ছিল, এখন এমনভাবে হচ্ছে আমরা কিন্তু অনেক জায়গা আমরা ধ্বংস করে ফেলছে। আর এটা হচ্ছে সি লেভেল বেড়ে যাওয়ার ফলে স্যালাইনিটি, লবণাক্ততা বাড়ছে। সাউদার্ন বেল্টে দেখা যাচ্ছে এখন ডিএস অনেক বেশি হয়ে যাচ্ছে, 8 পর্যন্ত চলে আসছে। সবকিছু মিলিয়ে আমাদের ক্লাইমেটিক হ্যাজার্ড কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশ, খুব ডিফিকাল্ট আমাদের জন্য। এই সব কিছু সলিউশন হচ্ছে অ্যাগ্রো ইকোলজি। এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে হবে উইদাউট হ্যাম্পারিং দ্য নেচার। নেচারকে কোনোভাবে ডিস্টার্ব করবো না। সেরকম ভাবে আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু এটা প্রতিনিয়তই কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের কোনোভাবে যেন আমরা নেচারকে হ্যাম্পার না করি। পরিবেশকে রক্ষা করতেই হবে। আমাদের পরিবেশ আমাদের জীবন বাঁচায়, আমাদের সুস্থ রাখে, সুন্দর রাখে। সবকিছু মিলিয়ে আমাদের কতগুলো জায়গায় খুব কাজ করা দরকার। 1 নম্বর জায়গা যেটা হচ্ছে প্রোডাক্টিভিটি। আমার কাউকে ক্ষুধার্ত রাখা যাবে না, আমার এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কিন্তু বাড়াতে হবে। আমি ইল কমে গিয়েছে চলবে না। আবার 2 নাম্বার হচ্ছে ক্লাইমেটকেও কখনো কোনো ডিস্টার্ব করা যাবে না। এই সব কিছু মিলিয়ে আমরা বিভিন্ন টার্মে কাজ করছি, যেটা হচ্ছে সেফ ফুড প্রোডাকশন বলছি, সাস্টেনেবল এগ্রিকালচার বলছি, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলছি, ক্লাইমেট রেজিলিয়েন্স মানে হচ্ছে ঝড়, বৃষ্টি, বাদল হলে আমি যেন প্রতিরোধ করতে পারি সেই রকম একটা এগ্রিকালচার আমরা খুঁজে বেড়াচ্ছি। সো প্রতিরোধ করতে পারি এই রকম এগ্রিকালচার আমরা কোথায় পাচ্ছি, কি পাচ্ছি, একটু ছবি দেখি। আমি এটা বারবারই বলছি, এই আজকের লেকচারটা কিন্তু শুধুমাত্র এই রুমের জন্য না, সারা পৃথিবীর যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে সবার জন্যই থিঙ্ক ব্যাংক হিসেবে কাজ করবে। অ্যাগ্রো ইকোলজিক্যাল বেনিফিটগুলো কি হতে পারে? আমার নেচার ভালো থাকবে, সয়েল ভালো থাকবে, সয়েল ফার্টিলিটি বেড়ে যাবে, উৎপাদনশীলতা বেড়ে যাবে। মানে সবকিছুই কিন্তু আমাদের মাটির স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই ফলন বেশি হবে, ফলন বাড়বে। আমরা খেয়াল করে দেখেন, এই যে একটা ছবি দেখছেন এটা হর্টিকালচার ফার্মের। আমি কোনো রকমের কেমিক্যাল ফার্টিলাইজার দিই না দিয়ে আমরা শুধুমাত্র অর্গানিক দিয়ে দিয়ে প্রোডাকশনগুলো করছি। ফার্মারের লাইফস্টাইল চেঞ্জ হবে, ফার্মার সুস্থ থাকবে, ইল বেড়ে যাওয়ার ফলে তার অর্থনৈতিক অবস্থা ভালো হবে এবং সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। ক্লাইমেটিক চেঞ্জের আমরা কিছুটা কমিয়ে আনতে পারবো। ক্লাইমেট যদি ভালো থাকে তাহলে দেখা যাবে আমরাও ভালো থাকবো। আর এই ক্লাইমেট রেজিলিয়েন্স এগ্রিকালচার অথবা ক্লাইমেটকে অ্যাগ্রো ইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য প্রথম এবং প্রধান ভূমিকা পালন করে গ্রামের ফিমেলরা, অথবা আমরা যারা ছাদ বাগানে খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু ফিমেলরাই করে। ওমেন এম্পাওয়ারমেন্ট স্ট্রেংথেনিং হবে, ওমেন এম্পাওয়ারমেন্ট হবে। আমরা এখন কিছু ছবি দেখব, জাস্ট আমাদের
একটু চোখ খোলার জন্য ছবি দেখি। আমরা এই কথাগুলো ছাদ বাগানীদের জন্য প্রযোজ্য না, আমি সরি বলছি। এটা হচ্ছে ফার্মার এন্টারপ্রিনারশিপ যারা ডেভেলপ করবেন, যারা শিক্ষিত হয়ে। আমি একটা গল্প বলি। আগে কৃষকের সন্তান কৃষি কাজ করত, এখন কিন্তু কৃষকের সন্তান ক্লাস 5 পাস করার পরে তারা আর কৃষি কাজ করে না, বাবার চাষ ভালো লাগে না। তাহলে আগামীতে কৃষি কাজ কে করবে? এই প্রথম চিন্তাটা থেকেই বাংলাদেশ সরকার কি করলেন, চিন্তা করলেন যে মেকানাইজেশন দরকার। মেকানাইজেশন করার জন্য খুব চেষ্টা করা হলো, বাট মেকানাইজেশনের সমস্যা হলো আমাদের কৃষকরা ইলিটারেট, আর 2 নাম্বার হচ্ছে আমাদের কৃষকদের জমিগুলো খুব ছোট ছোট ভাগ, ফ্র্যাগমেন্টেড, ছোট জমি। এর জন্য কম্বাইন্ড হারভেস্টার ঘুরানো যাচ্ছে না, একসাথে জমি চাষ করা যাচ্ছে না, কোঅপারেটিভ তৈরি করা যাচ্ছে না, নানাবিধ সমস্যাগুলো আছে। আক্তার হামিদ খান কুমিল্লা বার্ডে উনি কিন্তু চেষ্টা করেছিলেন কোঅপারেটিভ। সেই ধারণা কিন্তু এখনো আমরা চেষ্টা করছি যে কোঅপারেটিভ কোনো কাজ করে এগ্রিকালচারকে স্ট্রেংথেনিং করা যায় কিনা। সো এগ্রিকালচারকে স্ট্রেংথেনিং করতে হলে প্রথম এগ্রিকালচার যারা সম্পৃক্ত, যেমন হচ্ছে আমি যদি এইভাবে বলি, ছাদ বাগানীদের ছাদ যদি আপনার সিকিউর না হয়, আপনি যদি বাড়িওয়ালা যদি আপনাকে ছাদে কাজ না করতে দেয়, তাহলে ছাদ বাগান করতে পারবেন? করতে পারবেন না। সো আমার স্ট্রেংথটা দেখতে হবে, সোয়াট অ্যানালাইসিস করতে হবে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস গুলো কি কি আছে। এইরকম অ্যাগ্রো ইকোলজি প্রথম শর্ত হচ্ছে এই অ্যানালাইসিসটা আমাদের কিন্তু করতে হবে। কৃষকের জমি কতটুকু আছে, অর্থনৈতিক অবস্থা কতটুকু আছে, তার মানি সাপ্লাই আছে কিনা, বাসার কতটুকু জমি আছে, জমিতে আমরা মুরগি চাষ করতে পারবো কিনা, মাছ চাষ করতে পারবো কিনা, সবগুলো ঘটনা আমাদের দেখতে হবে। ছবি দেখছি শুধু, সব ফেসিলিটিস আমার কৃষকের জমিতে কি পরিমাণে ফেসিলিটিস আছে, যে ফেসিলিটিসগুলো আমরা কাজে লাগিয়ে আমাদের স্ট্রেংথেনিং করব আমাদের এগ্রিকালচারকে। সো সোয়াট অ্যানালাইসিস বলা হয়। যারা লাইভে দেখছেন আমি বলছি, প্রথমে একটা শর্ত হচ্ছে এগ্রিকালচার ডেভেলপ করার জন্য এগ্রিকালচারাল যে আমাদের সাপোর্ট আছে, সেই স্ট্রেংথেনিংটা আমাদেরকে দেখতে হবে যে কৃষকের স্ট্রেংথেনিং কোন জায়গাটায় আছে, কোন জায়গায় সে কাজ করতে পারবে। সেগুলো দেখে সবগুলোকে মাল্টিপল অ্যাপ্রোচে কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু ডেভেলপ হয়ে যাবে। আমরা দেখেছি বস্তিবাসী কখনো কখনো দেখা যায় ওরা কিন্তু প্রায় সময় বলে আমার তো জমি নাই। আমরা একটা টেকনোলজি দেখেছি, আমরা এই আগারগা বস্তিতেও আমরা কিছুদিন কাজ করেছি, অথবা ভিএসও নামে একটা অর্গানাইজেশন আছে, তারা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করেন। তারা দেখিয়েছেন ছোট ছোট যারা কোনো ল্যান্ড নাই, যাদের কোনো রকমের অন্য কোনো সাপোর্ট নাই, তারাও কিন্তু এইভাবে বস্তার ভিতরে সবজি চাষ করতে পারে। সবকিছু মিলিয়ে আমার কথাটা হচ্ছে এইরকম যে আমাকে দেখতে হবে কৃষকের কতটুকু স্ট্রেংথ আছে। আমি যাকে টার্গেট পিপল করেছি তার স্ট্রেংথটা দেখে সেই সাপোর্টটা তাদের কাছে নিয়ে যেতে হবে। তারা বস্তায় চাষ করতে পারে সবজি, অথবা ঝুলিয়ে চাষ করতে পারে সবজি, সেগুলো চাষ করে ডেইলি তার রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু গ্রহণ করতে পারে। আর সেখান থেকে যদি আমরা একটু নলেজ নিতে চাই, আমাদের ছাদ বাগানেও কিন্তু আমরা ব্যালকনিতে বিভিন্ন সময় এই বস্তা অ্যাপ্রোচে কিন্তু আমরা সবজি উৎপাদন করতে পারি। বাংলাদেশে কিছুদিন আগে একটা বেশ সবার মুখে মুখে ছিল বস্তায় আদা চাষ। তো ঠিক একই রকম থিওরি, এই থিওরিটা কিন্তু ওখান থেকে আসছে যে বস্তায় বস্তিবাসীদের ঘরের আশেপাশে যেখানে জায়গা নেই সেখানে এই চাষগুলো আমরা করতে পারি। বস্তিবাসীদের কারো কাছে যদি ডুয়েলার্সদের কোথাও জমি নাই এক্সট্রা, তাদের ছাদটা আছে, গাছটাকে কোনোভাবে যদি ছাদে নিয়ে যাওয়া যায় তাতেই ফটোসিনথেসিস হবে। সেই রকম ভাবে কোনোভাবে যদি আমরা ক্লাইম্বার দিয়ে যদি আমরা সেই রকম ক্রস উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু তার ভাগ্যকে আমরা চেঞ্জ করে দিতে পারি। সেরকম ভাবে পরিবেশ হ্যাম্পার হবে না। পৃথিবীতে আগামীতে যুদ্ধ হবে পানি নিয়ে, লক্ষণ কিন্তু দেখা গেল। কখনো পানির অভাব, কখনো হচ্ছে অতিরিক্ত পানি। খেয়াল করে দেখেন, অতিরিক্ত পানি নিয়ে আমরা কিন্তু খুব হিমশিম খাচ্ছি। তো পানির অভাব একটা হবেই, এটা আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে আমাদের পানির অভাব হবেই, সারা পৃথিবীতে এই সমস্যাটা থাকবে। তো আমরা যেটা চিন্তা করছি যে পানিকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন কিভাবে করা যায়, সেটাতে বিভিন্ন রকমের মেথড আসছে, যেমন হচ্ছে ড্রিপ ইরিগেশন, স্প্রিংলার ইরিগেশন, অথবা নানা রকমের আরো অনেক টেকনিক বের হয়েছে। সেই টেকনিকগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে দেখা যাবে পানির যে আমাদের প্রবলেম আছে সেটা আমরা সলভ করতে পারব। এটা আমাদের শেরেবাংলা এগ্রিকালচার ছিল, ছাদ বাগান ছিল এক সময়, এখন নাই, কোনো একটা কারণে ছাদ বাগান নামিয়ে ফেলা হয়েছে।
দেখেন একই রকমের শুধুমাত্র ড্রামে চাষ করেও কিন্তু বস্তায় যেভাবে চাষ করেছিলাম সেভাবে কিন্তু আপনারা একই রকমের ড্রামে করে বিভিন্ন ক্রপসগুলো কিন্তু লতানো ক্রপসও করা যাবে, সব ক্রপসে কিন্তু এখানে করা যায়, যেটা দেখা যাবে আপনার বেনিফিটটা কি। অ্যাগ্রো ইকোলজি কেন বলছি আমি এখানে? অ্যাগ্রো ইকোলজি হচ্ছে ছাদ বাগান করলে মিনিমাম 2 ডিগ্রি টেম্পারেচার আমরা কমিয়ে ফেলতে পারি। 2 ডিগ্রি টেম্পারেচার যদি কমে তাহলে কিন্তু আমার এয়ার কুলার কিছু ঘন্টা হলেও আমার ইলেকট্রিসিটি সেভ করবে। সো অ্যাগ্রো ইকোলজি এখানে কিন্তু খুব ভালো কাজ করে। আমরা স্টুডেন্টরা এখানে কাজ করছে, আমরা ড্রিপ ইরিগেশন চালু করে দিয়েছি মোবাইলের মাধ্যমে। এখান থেকে আমরা যে কোনো সময় অথবা টাইমার সেট করে দিতে পারেন, সকালবেলা একবার পানি দিল, বিকালবেলা একবার পানি দিল, এত মিনিট পানি দিবে, 15 মিনিট পানি দিবে, আপনি মেজার করে নেবেন কত মিনিট পানি দিলে আপনার পুরো ড্রামটা ভিজে, তারপর আপনি অফ হয়ে যাবে, অটো মোবাইল দিয়ে অফ করে দিতে পারবেন। সেগুলো খুব সহজভাবেই করা যায়। অ্যাগ্রো ইকোলজি আরেকটা থিঙ্কিং হচ্ছে যে রিটেনশন অফ ওয়াটারকে আমরা ধরে রাখবো। সেইভাবে ধরে রাখার জন্য আমরা কি করি, টবের ভিতরে কখনো কখনো খড় দিয়ে দিই, তারপরে বিভিন্ন রকম সবজির জিনিসগুলো আমরা দিয়ে রাখি, তাহলে পানি ধরে রাখে। ঠিক একই রকম ভাবে প্লাস্টিক মাল্চ কিন্তু কমার্শিয়ালি যারা ফার্মাররা করছে তারা কিন্তু ব্যবহার করতে পারে। প্লাস্টিক মাল্চের একটা হচ্ছে প্রথমত হচ্ছে ওয়াটার রিটেনশন করবে, আর একটা হচ্ছে উইড কন্ট্রোল করবে। সাবধানতা একটা জিনিস, এই প্লাস্টিক 5 বছর পরে আপনি কিন্তু আর ইউজ করতে পারবেন না, তখন এটাকে রিসাইকেল অবশ্যই করতে হবে, না হলে কিন্তু অ্যাগ্রো ইকোলজি হলো না। তো সবগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। প্লাস্টিক মাল্চের পরিবর্তে আরো অন্য রকমের বিভিন্ন মাল্চ ব্যবহার করা যেতে পারে, যেগুলো হচ্ছে যেমন আমরা ইচ্ছা করলে স্ট্র ব্যবহার করতে পারি, কখনো কখনো আমাদের লতা পাতাগুলো ব্যবহার করতে পারি, সেগুলো বিভিন্ন রকমের কচুরি পানা ব্যবহার করতে পারি, সেগুলো ব্যবহার করা যেতে পারে। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল গার্ডেনিং। আজ থেকে কিছুদিন পর আমাদের জমি আর থাকবে না, আমাদের ফসল উৎপাদনের জন্য জমি থাকবে না। বি কেয়ারফুল, জমি যদি না থাকে আমাদের খাবার পাবো কোথা থেকে? খেয়াল করে দেখেন, যখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ বন্ধ হয়ে যায় তখন 200, 250, 300 টাকা পেঁয়াজ হয়ে যায়, মরিচে কেজি নাকি 500 টাকা বা 1000 টাকা হয়ে যায়। কি অদ্ভুত, শুধু সাপ্লাইটা একটু বন্ধ হলে কিন্তু সর্বনাশ হয়ে যায়। তো আমরা কিন্তু সাপ্লাইটা খেয়াল রাখতে হবে। সাপ্লাই চেঞ্জ করার জন্য আগামীতে দেখা যাবে ভার্টিক্যাল গার্ডেনিং চলে আসবে, অথবা ইনডোর গার্ডেনিংও চলে আসতে পারে। ঘরে ফসল উৎপাদন, ঘরে উৎপাদন করা কিন্তু এই লাইটই, এলইডি লাইট দিয়ে আপনি কিন্তু ফটোসিনথেসিস করে সেম অ্যামাউন্টের প্রোডাকশন করতে পারবেন উইদাউট ইউজিং দ্য ইনসেকটিসাইডস। আপনি কিন্তু এটা পরিবেশ বান্ধব হতে পারে। অনেক রকমের টেকনোলজি বের হয়েছে, পুকুরে মাছ চাষ করছেন, আইলে আমরা সবজি চাষ করে ফেলছি, নানাবিধ জিনিস কিন্তু আমরা করতে পারছি। তো সবকিছু মিলিয়ে এই টেকনোলজিগুলো ধীরে ধীরে কিন্তু আমাদের হাতে কাছে চলে আসছে, আমরা কিন্তু প্রোডাকশন করতে পারবো। এখানে একটু কথা বলে নিই, যেটা হচ্ছে যে বন্যায় যদি কখনো কোনো জায়গা জমে যায়, অথবা স্যালাইনিটিতে কোনো জায়গায় স্যালাইনিটি বেড়ে গিয়েছে, সেই সব জায়গায় কিন্তু আমরা ভার্টিক্যাল গার্ডেনিংটা খুব সুন্দর করতে পারি। অথবা যেসব জায়গায় বন্যার পানি উঠে, অথবা যেসব জায়গায় স্যালাইনিটি অনেক বেশি, ফসল উৎপাদন করা যাচ্ছে না, সেই সব জায়গায় যদি আমরা স্পিরুলিনা প্রোডাকশন করি তাহলে কিন্তু এটা তার ইকোনমি চেঞ্জ করে দেবে। এগুলো কমন। এইটা একটা আমার নিজের ছবি তোলা একটা জায়গা। আমি গিয়েছিলাম কিছুদিন আগে সীতাকুণ্ডের পাশে, তো ওখানে গিয়ে স্যালাইনিটি দেখলাম অনেক বেশি। তা আমি কৃষককে জিজ্ঞেস করলাম, কি করে তোমরা স্যালাইনিটি যেহেতু বেশি তোমরা ফসল উৎপাদন করো কিভাবে? তখন তারা একটা জিনিস দেখিয়েছে যে এইভাবে মাটি তুলে দিয়ে বৃষ্টি পানিগুলো ভিতরে থাকে আর উঁচু করে ফসলগুলো করে। মজার ব্যাপার হচ্ছে আর একটা বড় গর্ত থাকে এখানে, এই পাশে মাছ ছেড়ে দেয়, মাছগুলো এখানে থাকতে থাকে এবং এইখানে ফসল উৎপাদন করে, এই ফসলগুলো বড় হয়ে ফলন দেয়। যখন পানি কমে যেতে থাকে তখন মাছগুলো চলে আসে এখান থেকে মাছগুলো তুলে তারা বাজারে বিক্রি করে। সেই টেকনিকগুলো সর্জন টেকনিক বলা হয়। টেকনিকটা বাস্তব রূপগুলো দেখেন কি মজার। দেখেন, সবজি উৎপাদন করেছে, ভিতর দিয়ে নৌকার মতো ছোট জিনিস আছে, তারা ঘুরে বেড়াচ্ছে, এখানে তো মাছ আছে। মাছটা যখন কমে যাবে তখন এই পানিটা ওই যে ছোট বড় গভীর গর্তের ভিতরে চলে যাবে, ওখান থেকে মাছগুলো ধরে তারা মাছ বাজারে বিক্রি করছে। এইভাবে কিন্তু কোস্টাল বেল্টে রেভুলেশন তৈরি হচ্ছে বাংলাদেশে। এগুলো কিন্তু বাংলাদেশের ছবি। এটা আমার নিজের হাতের ছবি তোলা, এটাও আমার নিজের হাতের ছবি তোলা। স্পিরুলিনার কথা বলেছি, আমি শুধু ডান পাশের ছবিটা দেখিয়ে বলছি। স্পিরুলিনা একটা গাছের তুলনায় 20 গুণ বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড খায়।
আমাদের টার্গেটটা কি? কার্বন ডাইঅক্সাইড কমাতে হবে। তো স্পিরুলিনা যদি আমি কল্পনা করে দেখি, এইরকম ঘরের ভিতরে যদি রেখে দেই, এই ঘরে এসি আছে, এই ঘরে আমাদের আদার্স অনেকগুলো মাইক্রো ওভেন বা কিচেন রুমের, তখন আমরা দেখি যে বয়স্ক মানুষরা খুসখুস করে কাশে, অথবা বাচ্চা মানুষদের শরীর অনেক সময় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হওয়ার কারণে তারা অসুস্থ হতে থাকে। বাট আমরা যদি এইভাবে স্পিরুলিনা ঘরের ভিতরে প্রোডাকশন করি, তাহলে কার্বন ডাইঅক্সাইড যেগুলো খেয়ে ফেলবে আর প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়বে। অক্সিজেনের পরিমাণ বেড়ে গেলে আপনার ঘুমটা ভালো হবে এবং আপনি কিন্তু ব্রেইন আপনার শার্প থাকবে। তো এখানে দেখিয়েছি বন্যায় যদি আমরা কি করতে পারি। বন্যায় ঝুলন্ত বাগান কিন্তু করা যায়। এটা ইন্দোনেশিয়ার ছবি। ঝুলন্ত বাগান করেছে বন্যার, যেসব জায়গায় বন্যা অথবা পানি থাকে সেই সব জায়গায়, এবং নিচে কিন্তু তারা আবার ধানও চাষ করে। সেই টেকনিকগুলোও কিন্তু অ্যাগ্রো ইকোলজির একটা স্টেপ। আমাদের দেশে কিন্তু এই রকম ফ্লোটিং অথবা উঁচু করে ধাপ পদ্ধতিতে কিন্তু ফসল উৎপাদন করে, অথবা বীজতলা উৎপাদন করে। এই বীজতলাতেও কিন্তু আমরা যদি ফসলগুলো করে, যেমন এখন আমরা চেষ্টা করছি, যেমন কালকে আমাদের বিভিন্ন কোম্পানি থেকে সিড আসছে, সিডগুলো আমরা প্যাকেট করে ফেনী, নোয়াখালী ওদের কৃষকদের বসত বাড়িতে সবজি করার জন্য আমরা এগুলো পৌঁছে দিব। সেই কাজগুলো করছি আমরা, বিভিন্ন ইউনিভার্সিটি করছে, আমাদের ইউনিভার্সিটি আমরা করছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যদি এই বন্যা উপদ্রুত এলাকাগুলোতে এইভাবে ভাসমান কিন্তু বীজতলা তৈরি করে আমরা যদি এখানে বীজ থেকে চারা উৎপাদন করে কৃষকের কাছে দিতে পারি, তাহলে কিন্তু কৃষকরা একটু আর্লি ফসল নিয়ে আসতে পারবে। সেই লক্ষ্যে যেমন এইরকম ভাবে চারা উৎপাদন করে যদি আমন ধানটা এখন যদি আমরা কৃষকের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে দেখা যাবে তারা কিন্তু এই যে লস হয়ে যেত, আমন সিজনটা লস হতো, সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু করা যেতে পারে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইনডোরে ফসল উৎপাদন করা, ঘরের ভিতরে ফসল উৎপাদন করা যায়, সব ধরনের ফসল উৎপাদন করা যায়। শসা থেকে, ক্যাপসিকাম থেকে, ব্রোকলি থেকে, ফুলকপি থেকে সবকিছু করা যায়। আপনাদের হাইড্রোপনিক্স টেকনিকে দেখেছেন ফডার ক্রপস, ছোট ছোট চারা করে গরুর ফার্মে ইউজ করতেছে। এটা ইনডোরে কিন্তু ইজিলি করা যায়। যদি ইনডোরে করা যায়, আমি একটা বিল্ডিং বানাতে হবে, তাই না? বিল্ডিং বানাতে হবে। আমি সেটা না করে আমি যদি এইরকম কন্টেনার পাওয়া যায় বাজারে, তাই না? কন্টেনার পাওয়া যায় 60 থেকে 70 হাজার টাকা দিয়ে একটা কন্টেনার পাওয়া যায়। এই কন্টেনারের ভিতরে এইরকম র্যাক করে যদি আমি আমার যেসব এলাকায় স্যালাইন বেল এরিয়া আছে, অথবা আপনার যেই পুকুর পাড়ে একটা জায়গা আছে, যেই জায়গাতে আপনি ফসল উৎপাদন করতে পারছেন না, সেখানে যদি মাল্টি স্টোরির ঘর বানিয়ে নেন, এটা দিয়ে এই কন্টেনার হাউস কিন্তু মাল্টি স্টোরির বানানো যায়, অথবা জোড়া দিয়ে প্রশস্ত করা যায়। খুব সহজ। একটা কন্টেনার 60 থেকে 70 হাজার টাকা বিক্রি করে। আপনার ইচ্ছা করলে এটাকে রিনোভেশন করে আপনারা ফসল কিন্তু উৎপাদন করতে পারেন। লাইট ইন্টেন্সিটি যদি পাতা লিফি, যেমন হচ্ছে লিফি ভেজিটেবল, যেমন হচ্ছে লেটুস পাতা, আপনার 3,000 লাক্স হলেই আপনি উৎপাদন করতে পারেন। আমার টমেটোর জন্য একটু বেশি লাগে, আপনার 6-7 হাজার লাক্স। আমাদের যে এলইডি লাইট আছে এই রুমে এখন মনে হয় 250 থেকে 2,500 মতো লাক্স আছে। আমরা যদি আরেকটু লাইট বাড়িয়ে দিই, তাহলে এখানে কিন্তু লিফি ভেজিটেবল উৎপাদন করতে পারবো। আরেকটু লাইট বাড়ালে টমেটো, বেগুন, ফুলকপি এগুলো উৎপাদন করতে পারবো। সো আমরা কিন্তু ইনডোরেও এই ক্রপ বক্সের ভিতরে অথবা কন্টেনারের ভিতরে আমরা কিন্তু ফসলগুলো উৎপাদন করতে পারি। সো যারা কমার্শিয়ালি উৎপাদন করি, অথবা যদি ভাবি আমি এখানে টমেটো উৎপাদন করেছি, টবে অনেকগুলো টমেটো চারা উৎপাদন করেছি, গাছ উৎপাদন করছি, এরপরের বছর গিয়ে দেখেন টমেটো গাছ আর ভালো হচ্ছে না। তার জন্য আমাদের একটা জিনিস, আমাদের কৃষি সেক্টর থেকে একটা ইনফরমেশন দেয়, বছরের পর বছর আপনি একই টবে টমেটো গাছ অথবা শুধু বেগুন গাছ উৎপাদন করবেন না, আপনি একটু চেঞ্জ করবেন। এটাকে ক্রপ রোটেশন বলে। মানে সব ফসল একই টবে একই ধরনের ফসল উৎপাদন করে শিকড়ের দৈর্ঘ্য, লম্বা ছোট আছে শিকড়ের দৈর্ঘ্য, এটার উপর ভিত্তি করে বিভিন্ন ক্রপস যদি বিভিন্ন সময় করেন, তাহলে দেখা যায় ফসল উৎপাদন। মাঠ ফসলও ঠিক একই রকম ভাবে সবসময় টমেটো উৎপাদন করছেন তাহলে কিন্তু ভালো হবে না। একসময় টমেটো উৎপাদন করেন, আগামী বছর এই সময় আপনি ব্রোকলি উৎপাদন করেন, তারপরে যে ক্যাপসিকাম উৎপাদন করেন। এইভাবে ক্রপ রোটেশন করে কিন্তু ফসলের উৎপাদনশীলতা বাড়াতে পারে, যেটা হচ্ছে অ্যাগ্রো ইকোলজি থিওরি। এটা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমরা দেখিয়েছিলাম। বেগুন উৎপাদন করার জন্য 6 মাসে প্রায় 50 থেকে 60 বার ইনসেক্টিসাইড স্প্রে করে।
এই ইনসেক্টিসাইড স্প্রে করার কারণে কি কি ঘটে? 1 নাম্বার, আমার বেগুনের ভিতরে হেভি মেটালস ঢুকে যেতে পারে। কৃষক যদি আজকে ওষুধ দিয়ে কালকে অথবা আজকে বিকেল বেলা যদি হারভেস্ট করে ঢাকায় পাঠিয়ে দেয়, তাহলে আমার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। 2 নাম্বার হচ্ছে ইনসেক্টিসাইড স্প্রে করার ফলে কৃষকের নাকে মুখে যাওয়ার কারণে কৃষক অসুস্থ হতে পারে। 3 নাম্বার হচ্ছে বৃষ্টির পানি অথবা অন্য পানিতে ধুয়ে মাটিতে ইনসেক্টিসাইডগুলো চলে যাচ্ছে, মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে অলরেডি, অথবা ওয়াশ আউট হয়ে ড্রেনের মাধ্যমে পুকুরে গিয়ে পড়ছে, পুকুরে ব্যাঙের প্রজনন হচ্ছে না, অথবা মাছগুলো মরে যাচ্ছে, অথবা মাছের ভিতরে হেভি মেটাল ঢুকছে, সেই মাছগুলো আমি খাচ্ছি, আমি খাওয়ার ফলে আমি অসুস্থ হচ্ছি। এটা কিন্তু ঘটছে। যেমন হচ্ছে প্রমাণ হচ্ছে যমুনা ফিউচার পার্কে, এখন না, যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়া যাওয়ার জন্য যেই লাইন দেখা যায়, সেটাতে যদি 100% না হোক 80% মানুষ শুধু ট্রিটমেন্টের জন্য যেত, এখন অন্য দেশে যাওয়া শুরু করেছে। তো যাই হোক, আমরা যদি এই ইনসেক্টিসাইড স্প্রে না করে, খেয়াল করে দেখেন, মশা কামড় দেয় বলে আমরা মশারি টাঙ্গিয়ে ঘুমাই। আপনার বেগুনে পোকা ডিম পারবে বলে আপনি যদি মশারি দিয়ে ওই বেগুন গাছটাকে ঢেকে দিতে পারেন, তাহলে কিন্তু কোনো রকম ইনসেক্টিসাইড দেওয়া লাগবে না। সো একটা কৃষক যদি ম্যান হাইটে ছোট ছোট মশারি করে বেগুন চাষ করে অথবা অন্য ফসল উৎপাদন করে, এমনকি যদি আপনি টমেটো উৎপাদন করেন, তাহলে দেখবেন এই টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি উৎপাদনশীলতা বেড়ে যাবে এবং আপনার খেতে সুস্বাদু হবে। সো এইরকম নেট হাউস আমি কিন্তু এইরকম বলিনি, আমি শুধু বলতে যাচ্ছি যে আপনি একটা বাসায় ফেলে দেওয়া মশারি দিয়ে ছাদের যে সবজি লাল শাক করেছেন ঢেকে দিয়ে দেখেন, দেখবেন আপনার লাল শাক অনেক সুন্দর হবে। অথবা পেয়ারা গাছ একটু ঢেকে দেন, দেখবেন অনেক সুন্দর হবে, পোকা ধরবে না। এইরকম নানাবিধ সুবিধাগুলো নেট হাউস দিয়ে করতে পারি। এই নেট কিন্তু কারণ বাজারে সস্তায় পাওয়া যায়, ওদের কাছে বললে ওরা সেলাই করে মশারি বানিয়ে দেয়। ছোট বড় যদি আপনি করে দেন আপনার ছাদ অনুযায়ী, তাহলে হয়ে গেল। তো সবকিছু মিলিয়ে এটা কিন্তু খুব উপকারী। আপনি যে কোনো ফসল কিন্তু নেটের নিচে প্রোডাকশন করতে পারেন এবং ফলন কিন্তু অনেক বেড়ে যাবে। আমরা করছিলাম এখানে বেগুন করে প্রমাণ করেছি 100% ব্রিঞ্জাল সুইট অ্যান্ড ফ্রুট বোরা কন্ট্রোল করা যায় মশারির নিচে উৎপাদন করলে, কোনো রকম ইনসেক্টিসাইড দিতে হবে না। কমার্শিয়ালে যারা উৎপাদন করে, এটা আমরা তৈরি করছি হচ্ছে যশোরে গদখালিতে ফুল উৎপাদন করার জন্য। আপনার কাছে প্রশ্ন হতে পারে না ফুল কেন আবার মশারির নিচে করতে হবে? ফুলে প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড স্প্রে করে। এই ইনসেক্টিসাইড স্প্রে করার ফলে ফুল থেকে আপনারা যখন চা খাবেন, ফুল থেকে অনেকে চা বানায়, জেসমিন টি বলেন, রোজ টি বলেন, কত রকমের টি, হ্যাঁ, হিবিস্কাস টি চলে আসছে, কত রকমের টি আসছে। এই চা যখন খাবেন ইনসেক্টিসাইড দেওয়া থাকে, আপনি কিন্তু চায়ের ভিতরে ইনসেক্টিসাইডগুলো খেয়ে ফেলছেন। ইনসেক্টিসাইড হয়তো বা রেসিডুয়াল ইফেক্ট একটু কম হতে পারে, বাট হেভি মেটালস ইনসেক্টিসাইডে থাকে, সো এটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতি করবে আপনাকে। তো সবকিছু মিলিয়ে আমি শুধু বলছি একটাই, যে আমরা যশোর রিজিয়নে ফুল চাষ করার জন্য, গোলাপ ফুল, বিশেষ করে গোলাপ ফুল চাষ করার জন্য যেখান থেকে চা তৈরি করবে, তারে পলি নেট হাউস তৈরি করছি। উপরে কিছুটা অংশ পলিথিন থাকবে আর পাশেরটা পুরোটাই নেট। সো এটা কিন্তু খুব টেকসই একটা জিনিস। এই টেকনোলজি যশোরে 9টা করা হচ্ছে। আপনারা যদি আমার সাথে কেউ হয়তো যশোরে গিয়েছিলেন, একবার গদখালিতে গিয়েছিলেন, এখন গেলে হয়তো আবার চিনতেই পারবেন না যে তারা কত সুন্দর ফুল প্রোডাকশন করছে, অনেক সুন্দর করছে। আমরা এটা নিয়ে অনেক গবেষণা করেছি। আঙ্গুরকে ঢেকে দিয়ে আমরা দেখেছি আঙ্গুর পাকানো যায়, সুন্দর হয়, অথবা যে কোনো ছোট ছোট মশারি বানিয়ে সবজি উৎপাদন করে দেখিয়েছি যে অনেক সুন্দর প্রোডাকশন হয়। ইম্পর্টেন্ট জিনিস হলো পোকাকে আমার ফসলে বসতে দিব না। ডেঙ্গু হওয়ার পরে কি হয়, আমাদের করোনার সময় কি করেছেন, যার করোনা হয়েছে তাকে আইসোলেশনে নিয়ে গেছি, আমরা কিন্তু ফসলগুলোতে আইসোলেশনে নিয়ে যাব যেন এখানে কামড় না দিতে পারে। এটাকে পেস্ট এক্সক্লুশন নেট বলা হয়। এই নেটগুলো হচ্ছে কারণ বাজারে খুব সস্তায় পাওয়া যায়, একবার তৈরি করলে 20 বছরে কিছু হবে না। আমি 10 বছর 12 বছর ধরে ইউজ করতেছি, কোনো নষ্ট হচ্ছে না, করছি। এরকম ভাবে আমি অনেকগুলো গবেষণা করেছি, নীল, পিঙ্ক, হোয়াইট কোনটা দিলে ভালো হয়। তো এটা বিতর্ক আছে। আমি দেখেছি যে ক্যাবেজ, কলিফ্লাওয়ার যেগুলো হচ্ছে
পাতা সবুজ বেশি, সেগুলোতে সবচেয়ে ব্লু কালারে ভালো হয়, এবং অন্যগুলো ফল উৎপাদন করে সেগুলোতে সাদা কালারে ভালো হয়, লাইটটা ইন্টেন্সিটি হয়তো বা বেশি পায় বলে। ক্যাপসিকাম উৎপাদনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে মশারির নিচে সবজি উৎপাদন করা, ক্যাপসিকাম উৎপাদন করা। সো আপনারা কিন্তু ছাদ বাগানে, আমি কিন্তু বানাতে বলিনি, আপনার ঘরে ফেলে দেওয়া যে ওই যে তুলে রাখছেন একটা কুচকে আছে মশারিটা, ওইটা ঝুলিয়ে দেন, দেখবেন আপনার পোকা হবে না। আমরা এটা দেখিয়েছি কৃষক দেখে, এটা এই মটুমিয়া আমি তা এই কৃষক নিয়ে আসছিলাম, বিভিন্ন কৃষক এনে তাদেরকে ট্রেনিং দিয়েছি, শিখিয়ে দিয়েছি যে কিভাবে ম্যান হাইটে করবেন নাকি ছোট করবেন। সবজির জন্য হলে ছোট করলে হয়, কিন্তু টমেটো বেগুনে নিড়াতে হয় বারবারে, এর জন্য ম্যান হাইট হলে ঢুকতে সহজ হয়। তাহলে সেটার উপর নির্ভর করে আমরা ছাদ বাগানিরা ছোট মশারি বানিয়ে নিলেও হয়ে যায়, অথবা লোকালি কিনে নিলেও হয়। আমি বারবারই বলছি, আমার বাবা প্রায় সময় বলতেন যে মায়ের রান্না খুব মজা। তা আমরা দেখতাম মায়ের রান্না খুব মজা। আসলে মায়ের রান্নাটা ছিল সেই সময়ের সবজিগুলো যেগুলো বাসায় উৎপাদন করে, নিজের বাড়িতে উৎপাদন করে সেগুলো রান্না করে খাওয়াতো। যার জন্য খেয়াল করে দেখবেন, ছাদের লাউটা এনে যদি রান্না করেন আপনার কাছে বেশি টেস্টি মনে হবে। বাজার থেকে লাউ আনলে তার তুলনায় আপনারটা টেস্টি হবে। আরো মজার ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছি, তার জন্য কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বলতেন যে আগেকার শশাগুলো খুব খেতে মজা হতো, বাট এখনকার সবগুলো ঘাস ঘাস মনে হয়। আমি জানি না ঘাস ঘাস কথাটার অর্থটা কি, ঘাসের গন্ধ হয়। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। আপনি দেখবেন আপনার ছাদ বাগানের টবের ভিতরে পালং শাক উৎপাদন করে দেখেন, আর বাজার থেকে পালং শাক এনে দেখবেন, আপনারটা অনেক ডেলিশিয়াস হবে। সো আমরা বলছি ছাদ বাগানিরা কখনোই আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবো না, ইনসেক্টিসাইড ব্যবহার করবো না। এই বুদ্ধি। অর্গানিক ম্যাটার, এখন তো অর্গানিক ম্যাটার অনলাইনে সার্চ করলে দেখা যায় সস্তায় সস্তায় বাসা পৌঁছে দিচ্ছে। সো আপনারা কেন দোকানে দোকানে ঘুরবেন? আপনার ইচ্ছা অনলাইনে একটু লার্জ স্কেলে 1 বস্তা ভার্মি কম্পোস্ট কিনে নেন, দেখবেন এইসব নর্মাল দোকান থেকে কিনতে গেলে কেজি হিসাবে কিনলে অনেক টাকা পড়ে, বস্তা হিসেবে কিনে নেবেন, দেখবেন অনেক সস্তা পড়বে। বেশি বেশি করে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন, আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আমি ভার্মি কম্পোস্টে খুব বেশি প্রেফার করি, কারণ হচ্ছে এটার ভিতরে যেহেতু একটা সাইকেলের ভিতরে দিয়ে যায়, এটার ভিতরে কোনো রকমের কি বলে ডিজিজ থাকে না, যার জন্য খুব ভালো এবং প্রোডাকশন খুব ভালো হয়। এই ভার্মি কম্পোস্টটা এখন বের হয়ে গেছে ট্রাইকো কম্পোস্ট, ট্রাইকোডার্মা দেয়া, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। ক্রিবায়ো কম্পোস্টও বের হয়েছে বাজারে। নানাবিধ এইসব বেনিফিটগুলো এখন বাংলাদেশে চলে আসছে। আপনারা অনেক সময় দেখেছেন যে ছাদ বাগানে আপনি একটা কলার খোসা টবে দিয়ে রেখেছেন, গাছের গ্রোথ ভালো। আবার ডিমের খোসা দিয়ে রেখেছেন, গাছের জন্য খুব ভালো, গাছের ইল্ড বেশি হচ্ছে। আমরা কিন্তু এটা প্র্যাকটিস করছি। ঠিক এই প্র্যাকটিসগুলোর আদি যে জিনিসটা ছিল কেমন করে আসলো, সেটা হচ্ছে জাপানিজ একটা ওয়ার্ড, সেটা হচ্ছে বোকাশি, জাপানিজ ওয়ার্ড। জাপানিজরা করতে কি, তারা কারণ হচ্ছে তারা, আপনারা জানেন যে সমুদ্রের মাঝে দেশ, বিশাল এক দেশ, বাংলাদেশের থেকে 12 গুণ দেশ লম্বা, এই মাথা ওই মাথা, বিশাল লম্বা একটা দেশ। এখন ওকিনাওয়াতে প্রচন্ড গরম, আর হোক্কাইডোতে এখন বরফ পড়ে, এত লম্বা। সো এই দেশটার পাথর আর পাথর, তাদের যে অর্গানিক ম্যাটারযুক্ত মাটি পাওয়া খুব ডিফিকাল্ট। তারা তখন করলো কি, যে উচ্ছিষ্ট সবজিগুলো থেকে কিভাবে স্তরে স্তরে সাজিয়ে একটা সার তৈরি করা যায় সেই টেকনোলজি ব্যবহার করলো, যেটা হচ্ছে আমরা কলার সুলকা বলি, খোসা দিয়ে অথবা ডিমে খোসা দিয়ে এগুলো দিয়ে বানাই, সেটা একই জিনিস। এটাকে তারা বলে হচ্ছে বোকাশি। সেখানে নানা কাউডাং ইউজ করে, খড় ইউজ করে, কয়লা ইউজ করে, তারপরে ধানের তুষ ইউজ করে, তারপরে হচ্ছে মোলাসেস ব্যবহার করে, তারপরে হচ্ছে কিছু চুন ব্যবহার করে, আর সামান্য পরিমাণে ইজ ব্যবহার করে। এগুলো স্তরে স্তরে সাজিয়ে ঢেকে রেখে দেয়, যেটা কিন্তু আমরা ছাদ বাগানে বিভিন্ন সময় অনেকেই প্র্যাকটিস করছেন। বাসার ফেলে দেওয়া যে সবজিগুলো আছে
সেগুলো পচিয়ে যে সারটা তৈরি করছেন সেইম এজ বোকাশ। সো আমরা কিন্তু প্র্যাকটিস করছি, বোকাশি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছের জন্য অনেক সুন্দর অর্গানিক ফার্টিলাইজার পেয়ে যাবেন। তো এটা কিন্তু সার, বাট কাউডাঙের মতো বা পচন একটা জিনিস। বাট কখনো কখনো আমরা লিকুইড সারও ব্যবহার করি। কেমন? আপনারা দেখেছেন অর্কিডে স্প্রে করে গাছের গ্রোথ ভালো হয়ে যায়। কোনো কোনো গাছে ইউটিউবে দেখা যায় যে আমরা কখনো কখনো সোডা ব্যবহার করছি, খাবার সোডা ব্যবহার করে কিছু একটু ব্রাউন সুগার ব্যবহার করছি, করে স্প্রে করছি, গাছের গ্রোথ ভালো হচ্ছে। ঠিক এইরকম ভাবে লিকুইড কিছু দিয়ে সার তৈরি করা যায় কিনা সেটা একটু দেখি। এই জিনিসগুলো আমি শিখেছি হচ্ছে কোরিয়া থেকে, ফিলিপিন থেকে এবং ইন্ডিয়া থেকে শিখেছি। যে প্রোবায়োটিক মানে মাইক্রোবস কিভাবে বাড়ানো যায়। মাইক্রোবস কোথায় থাকে? মাইক্রোবস থাকে হচ্ছে ইয়াতে, মাটিতে কোটি কোটি মাইক্রোবস আছে। একটা গল্পটা হচ্ছে এইরকম, ওই যে আপনার বাড়ির টিউবওয়েলটা মনে আছে, গ্রামের বাড়িটা টিউবওয়েলটা ওই পারে জাম গাছটা আছে বা ওই যে লিচু গাছটা আছে, কখনো কি ইউরিয়া টিএসপি সার দিয়েছিলেন আপনারা কখনো? তাহলে সেই গাছে এত ফলন হয় কোথা থেকে? সৃষ্টিকর্তা যখন পৃথিবী বানায় তখন মানুষের যখন খাবারের চিন্তা উনি করলেন, তখন চিন্তা করলেন তারা কিভাবে সার, ওই গাছ কেমন করে সার তৈরি করবে। তখনই মাটিটা বানালেন। মাটির ভিতরে হচ্ছে 25 ভাগ হচ্ছে বাতাস, 25 ভাগ হচ্ছে পানি, 45 ভাগ হচ্ছে মিনারেলস, 5 ভাগ হচ্ছে শুধুমাত্র অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটারের মাইক্রোবসগুলো মিনারেলস থেকে সারা জীবন আমার জন্য প্রয়োজনীয় যে সারগুলো আছে তারা তৈরি করে। বুঝতে পেরেছেন? মাইক্রোবসের কাজই হচ্ছে ওই মিনারেলস থেকে খাবারগুলো তৈরি করে ওই আম গাছকে দেয়া, আম গাছ তুমি খাও, আর হচ্ছে আমাদের গ্রিন বাংলাদেশের মানুষের জন্য আম তৈরি করে দাও। সেটাই কিন্তু সৃষ্টিকর্তা তৈরি করে দিচ্ছে। আমরা কি করেছি? ওই মাটির যে অর্গানিক ম্যাটারের ভিতরে যে মাইক্রোবসগুলো ছিল সেগুলো ফুরাডান, কার্বোফুরান, সেভিন ডাস্ট এগুলো দিয়ে দিয়ে ওই মাইক্রোবসগুলোকে আমরা, যেমন হচ্ছে উইড কন্ট্রোল করার জন্য উইডিসাইড সমস্ত মাইক্রোবসগুলো মেরে ফেলছে। ব্যবসা কারা করছে? এসিআই এর মতো বড় বড় কোম্পানিগুলো বেশি করে সার দাও, বেশি করে ইনসেক্টিসাইড দাও। কিন্তু আগে কিন্তু এটা প্রয়োজন ছিল না যখন মাইক্রোবসগুলো ছিল। সো মাইক্রোবসগুলো বাড়ানোর জন্য এই ঘটনাটা এখানে আছে। ইচ্ছা করলে আপনারা ছবি তুলতে পারবেন। আবার এটা যেহেতু লাইভে আছে, আপনারা ক্লিক করে করে থামিয়ে কম্পোজিশনগুলো একটু দেখে নেবেন। কম্পোজিশনগুলো দেখে নিয়ে আপনিও তৈরি করতে পারবেন। এটা কিন্তু আমি হাতে কলমে শিখে আসছি হচ্ছে কোরিয়া থেকে, হাতে কলমে শিখে আসছি ফিলিপিন থেকে, শিখে এখন আমি বাংলাদেশি টেকনিকে আমরা এটা তৈরি করেছি। সহজভাবে যদি বলি, গরুর ফ্রেশ দেশি গরুর চনা মানে গোবর, ফ্রেশ গোবর, ফ্রেশ ইউরিন, ইউরিয়া মোলাসেস বা চিটাগুড়, আমরা বেসন বলি না, বেসন, যেখানে ইউরিয়া টিএসপি ব্যবহার করা নয় এমন কোনো মাটি, ওই যে টিউবওয়েলের পাড়ে যেখানে আছে একটু ফ্রেশ মাটি, যেখানে আমরা কখনো ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করি, এইরকম একটা ফ্রেশ মাটি কিছু ব্যবহার করব আর পানি দিব। দেখেন রেশিওটা এখানে বলা আছে 10 কেজি 10 কেজি 1 কেজি 1 কেজি 100 লিটার পানির ভিতরে মিশিয়ে ঢাকনাটা যদি বন্ধ করে রাখেন, মিরাকল একটা সার তৈরি হবে। মিরাকল সার, যেই সার দেওয়ার ফলে আমি শুধু, আপনারা দেখেছেন মনে হয়, আমার যে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির যে রিসার্চ প্লটগুলো আছে, আমার প্লটটা চারপাশে সবার প্লটগুলো উঁচু হয়েছে, আমারটা ছিল নিচু। গোবর ফেলি, মাটি ফেলি, কিন্তু এটা উঁচু হয় না। তো একটু বৃষ্টি হলে সমস্ত পানিগুলো আমার প্লটে এসে জমা, একদম নৌকা লাগে, এখানে নৌকা দিয়ে ঘুরতে হয়, এমন বন্যা হয়ে যায় একটু বৃষ্টি হলে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? হর্টিকালচার ফার্মে গিয়ে দেখেন সবার গাছ, কারো গাছ নাই, কিন্তু আমার গাছ একটাও মরে না। পানির তলে নন্দিনী গাছ প্রায় 200 গাছ 3 দিন পানির তলে ছিল, এগুলো এখন এমন করে তাজা হয়ে উঠতেছে। এখন ছোট ছোট চারা লাগিয়েছে, সেগুলো হচ্ছে। আর পুঁই শাক, তারপর হচ্ছে চিচিঙ্গা, ধুন্দুল, তারপর হচ্ছে লাউ। আপনারা দেখেছেন, আমি বিভিন্ন সময় ফেসবুকে দিই, পানির তলের থেকেও লাউগুলো বেঁচে আছে, গাছ একটাও মরে না।
শুধুমাত্র মাইক্রোবসের কারণে। এই মাইক্রোবসগুলো এখানে আমরা এই প্রোবায়োটিক লিকুইড ম্যানিউর এইভাবে আপনারা কিন্তু ইজিলি তৈরি করতে পারেন। এইটা তৈরি করা খুব কঠিন না, ঢাকা শহরের জন্য কঠিন, একটু মফস্বলে কিন্তু খুব সহজ এটা তৈরি করা। 7 দিন রেখে দিবেন, 7 দিন পরে এমন সুন্দর মিনারেল হবে যে এটা আপনি যদি গাছের গোড়ায় দেন দেখবেন আপনার ফলের সংখ্যা, ফিমেল ফ্লাওয়ারের সংখ্যা অনেক বেড়ে যাবে, প্রচুর পরিমাণে চিচিঙ্গা হবে, লাউ হবে, এগুলো হবে। সো এখন একটু দ্রুত কথা বলছি। আপনারা কি বোর ফিল করছেন? আচ্ছা, বোর ফিল করতেই পারেন, কারণ আমি খুব স্পিডে কথা বলি। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? পরীক্ষা আছে কিন্তু, ক্লাসের পরে পরীক্ষা আছে কিন্তু, হ্যাঁ, খাতা কলম লাগবে না পরীক্ষায়। আমরা এখন কিছু কমন কিছু ডিজিজ নিয়ে কথা বলছি, কিছুই না। রোগ, পোকামাকড় রোগগুলো, এগুলো রোগ, ব্যাকটেরিয়া, এগুলো সবগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরা এগুলো জানি। আমরা 90 মিনিট স্কুলিং যারা রেগুলার দেখছেন, ইউটিউবে এগুলো আছে, মাঝে মাঝে দেখে নেবেন, সবগুলো রোগের বর্ণনা দেয়া আছে, সবগুলো আমরা দেখেছি। কিছুদিন আগে দেখা গেল বৃষ্টিপাতের কারণে ফুলকপি এটা হচ্ছে ওই রিজিয়নটা, রংপুরের দিকে দেখেন সবগুলো গাছে গোড়া পচে যাচ্ছে, পানির কারণে গোড়া পচে যাচ্ছে, এবং ফুলকপি যে ফুল হয় সেটা হচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে কি, এটা মেইন কারণটাই হচ্ছে ড্রেনেজ সিস্টেম। একটা সিস্টেম, ড্রেনেজ সিস্টেম ভালো না করে কোনো কৃষকের জমিতে এই আগাম ফসল করতে যাওয়া ঠিক হবে না, যেহেতু এটা শীতকালীন ফসল আগাম করেছিল, যার জন্য এটা ফ্লাওয়ারিংটা হচ্ছে না। এটা কৃষক কিন্তু পুরোটাই লস। সো ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকা দরকার ছিল, এটা আমি টেলিভিশন দেখিয়েছে, তখন সেটা থেকে আমি কপি করে নিয়েছি। তো ড্রেনেজ সিস্টেম খুব ভালো লাগবে। পানি যদি বেশি থাকে, আপনি খেয়াল করে দেখবেন যেই গাছের গোড়ায় পানি একটু বেশি হয় সেই গাছের গ্রোথ ভালো হয়, কিন্তু ফুল ফল হয় না। আবার একটু ড্রাই থাকে, দ্রুত ফুল চলে আসে, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। বেগুনের এইরকম ফোমোসিস ডিজিজ কিন্তু প্রচুর পরিমাণে হয়। এখন ম্যাক্সিমাম রংপুরের বাগানে এগুলো দ্রুত বাগান থেকে এই ফলগুলো সরিয়ে ফেলতে হবে। সরিয়ে যে কোনো বর্ধমিকচার বলেন, অথবা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করেন, অথবা ক্লিবায়ো ব্যবহার করেন, এগুলো ব্যবহার করলে এটা আর ফোমোসিস হবে না। এটা ফোমোসিস হচ্ছে পানির ছিটার থেকে, মাটি থেকে এই ডিজিজটা আসে, ডিজিজটা এসে পচে। সো দ্রুত এই ফলগুলো সরিয়ে ফেলতে হবে। রংপুর, দিনাজপুরে প্রচুর পরিমাণে এটা এখন মাঠে আছে, সমস্ত বেগুন এই ফোমোসিসে মারা যাচ্ছে। আপনারা দ্রুত ফলগুলো সরিয়ে ফেলে এখানে যে কোনো একটা ফাঙ্গিসাইড অথবা বর্ধমিকচার যদি স্প্রে করেন, তাহলে কাজ না, আমি ভুল বলেছি, ফলগুলো সরিয়ে ফেলতে হবে। গাছের রোগ হয় না, ফোমোসিসটা হয় ফলে। ফলগুলো সরিয়ে ফেলবেন, তাহলে আর কিন্তু ফোমোসিস হবে না। তারপর একটা বর্ধমিকচার অথবা যে কোনো একটা ফাঙ্গিসাইড অথবা ক্লিবায়ো স্প্রে করলে যথেষ্ট। ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার, বেগুনের ওই যে 50 বার ওষুধ দেয় বললাম, এটা মারাত্মক। এটার জন্য অনেক সরকার চেষ্টা করছেন, বিটি ব্রিঞ্জাল নিয়ে আসছেন, যেটা একটু হার্মফুল। সো এই ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার এরকম সিমটম তৈরি করে। দেখবেন আপনার ছাদ বাগানে হয়, 5টা ডাল বের হয়েছে, একটা ডাল হঠাৎ কেমন করে বাঁকা হয়ে মরে যাচ্ছে, মনে হচ্ছে পানির অভাব। আসলে কিন্তু পানির অভাব না, সেটা হচ্ছে আপনার পোকা ডিম পেড়েছে। আমি দেখি পোকা কোথায় ডিম পেড়েছে, যেই কাণ্ডটা এমন বাঁকা হচ্ছে সেই কাণ্ডর গোড়া যদি এমন করে কেটে নেওয়া হয়, গোড়াটা কেটে নিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখবো এইরকম একটা পোকা এমন করছে। এটা কিন্তু ডিম পেড়েছে আজ থেকে 18 দিন আগে, 15 থেকে 18 দিন আগে ডিম পেড়েছিল। তাহলে যখন গাছের ডালটা একটু কচি ছিল 18 দিন আগে, তখন কিন্তু ডিমটা পেড়েছে। এই পোকাটা ডিমটা পেড়েছে এখানে, বড় হয়ে এখান থেকে আর খাবার দিতে পারছে না, এর জন্য উইল্টিং হয়ে যাচ্ছে। অনেকেই বলে আমার জমিতে পানির মনে অভাব হয়েছে, তখন ঢালাই পানি, প্রচুর পানি দেয়, পানি দিলে আরো বেশি পাবে। সো আমি করেছি কি, এটা মিরাকেল। আপনার ছাদ বাগানে দেখবেন যেই সব ডালগুলো এমন বাঁকা হয়ে গিয়েছে না, আপনি এই জায়গাতে ডালটা কেটে দিবেন, কাঁচি দিয়ে কেটে দিবেন, তারপর দেখবেন আবার ভালো হয়ে গেছে। কারণ হচ্ছে 15 দিন পরে বা 18 দিন পরে এই পোকাটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে গাছের ডাল এই 18 দিনে কিন্তু শক্ত হয়ে গিয়েছে, তখন আর পোকা কিন্তু ওই স্টেজে নাই, তার জন্য আর ডিম পাচ্ছে না। আপনি যদি এই ডিমটা ডালগুলো কেটে ফেলে দেন, মাটির নিচে দিয়ে দেন,
তাহলে কিন্তু পোকা অটো কন্ট্রোল হয়ে যাবে। তাহলে ইনসেক্টিসাইড স্প্রে না করেও আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। এগুলো নিম তেল স্প্রে করলে থ্রিপস যখন হয় পাতা এমন করে যায়, আবার মাইট যখন হয় পাতা নিচের দিকে হয়, বা নেমাটোড যখন হয় আবার এমন করে হয়। এগুলো আমরা বিভিন্ন সময় শিখিয়েছি পাতা। তো আমি একটু দ্রুত যাচ্ছি। হোয়াইট ফ্লাই এখন প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। যে কোনো কিউকারবিটসের ডালপালার নিচেই দেখবেন হোয়াইট ফ্লাই হয়ে গিয়েছে। আপনারা কৃষকরা দেখেছি প্রচুর পরিমাণে নিম তেল, সাবান পানি অথবা ইনসেক্টিসাইড স্প্রে করছে, কিন্তু নিচের পোর্শনে স্প্রে করছে না, যার জন্য তারা কিন্তু ডিমগুলো নষ্ট হচ্ছে না, আবার থেকে যাচ্ছে। সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হোয়াইট ফ্লাই। এখন হচ্ছে চালকুমড়ার সময়। চালকুমড়া যখন ছোট থাকে তখন এই পোকাগুলো এসে ডিম পাড়ে। বড় হলে, যখন একটু বড় হতে থাকে, তখন এইরকম রস বের হতে থাকে এবং ফলটা নষ্ট হয়ে যায়। ছোট অবস্থায় যদি আমরা কন্ট্রোল করতে পারি, বড় অবস্থায় এই পোকাগুলো আর ডিম পারে না। বড় অবস্থায় ডিম পারতে পারে না, শক্ত স্কিনটা যখন শক্ত হয়ে যায়। সো আমরা ছোট অবস্থায় খেয়াল রাখতে হবে এই পোকাটা যেন আক্রমণ না করে। শুধুমাত্র নিম তেল স্প্রে করলেই এই পোকা 7 দিন ধরে এই কাছে আসবে না, একবার স্প্রে করলে। নিম তেল সাধারণত আমরা বিকেলবেলা স্প্রে করি। ঠিক এই রকম ভাবে এই ফ্রুট ফ্লাইটা এখন উচ্ছে, করলা প্রচুর পরিমাণে ডিম পাচ্ছে এবং দেখা যাচ্ছে হলুদ, ছোট ছোট অবস্থায় হলুদ হয়ে ভিতরের সিডটা লাল হয়ে যাচ্ছে। আমরা তো মনে করছি বাহ, কিন্তু আসলে এটা হচ্ছে পোকার কারণে হয়েছে। আবার কখনো কখনো গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে পানি জমে থাকে, তাহলে ছোট অবস্থায় ফলগুলো লালচে হয়ে যেতে পারে, সেটাও হতে পারে। পেয়ারা ক্ষেত্রে একই রকম। এখন পেয়ারা দেখবেন, আপনারা দেখেছেন পেয়ারা যখন কিনতে যাই পলিথিনের ভিতরে দেয়া থাকে। কেন পলিথিনের ভিতরে দেয়া থাকে? কেন আম ব্রাউন ব্যাগের ভিতরে দেয়া থাকে আর পেয়ারা ট্রান্সপারেন্ট ব্যাগের ভিতরে দেওয়া হয়? আমটাকে চাই যে একটু ইয়েলোইশ রং হয়ে যাক, বাজারে দাম বেশি পাবো। পেয়ারাটাকে চাই ক্লোরোফিল সিনথেসিস বেশি করে হোক, রৌদ্রের লাইট লাগুক, এর জন্য আমরা ট্রান্সপারেন্ট দিয়ে ঢেকে রাখি যেন ডিম না পারতে পারে পোকা। তাহলে দুইটা ব্যাগ দুই রকম ভাবে কাজ করে। আমাদের আমের স্কিনটা একটু ইয়েলোইশ হলে বাজার দাম বেশি পাওয়া যায়, পেয়ারাটা গ্রিনিশ হলে বাজার দাম বেশি পাওয়া যায়। এর জন্য পেয়ারাতে ট্রান্সপারেন্ট পলিথিন ব্যবহার করা হয়, আর আমের ক্ষেত্রে হচ্ছে ব্রাউন পেপার ব্যবহার করা হয়। সো পেয়ারার ভিতরে এরকম ভাবে ঢেকে দিলে কখনো কখনো পানি জমে যেতে পারে। নিচে একটু ছিদ্র করে রাখলে পোকা ঢুকতে পারে না, কিন্তু পানি জমলে সে নিচে পড়ে যাবে। এর জন্য পারফোরেটেড ছিদ্র থাকা অবশ্যই দরকার আছে, ছিদ্র থাকতে হবে। কখনো কখনো আমি দেখেছি যে আপেলের গায়ে যে একটা ধরনের একটা ব্যাগের মতো ব্যবহার করে, সেটাও পেয়ারার ভিতরে লাগিয়ে দিয়ে তারপর পলিথিন দিয়ে ব্যবহার করে। দেশের বাইরে এটা করে, সেভাবে আপনারাও করতে পারেন। তো পলিথিন দিয়ে ঢেকে রাখেন, তাহলে পেয়ারা কিন্তু আপনার পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন। অথবা ওই যে মশারি, এক গল্প, মশারি দিয়ে পুরো গাছ যদি ঢেকে রাখেন, তাহলে দেখা যাবে আপনার আর ব্যাগিং করা লাগবে না। আপনার মশারি ঢাকার কারণে কোনো রকমের পোকা ডিম পারতে পারবে না, সেটা করা যেতে পারে। এই সমস্ত যে চাপাবাজিগুলো করলাম, এই সবগুলো এবং সবগুলো কথাই কিন্তু আমি এই বইটার থেকে হেল্প নেই। এটা হচ্ছে কৃষি প্রযুক্তি হাত বই, BARI এর গাজীপুরে এটা ফ্রি ডিস্ট্রিবিউট করে, বিভিন্ন নার্সারিতে বিক্রি করে। আর মজার ব্যাপার হচ্ছে অনলাইনে সার্চ করে মোবাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, স্ক্রল করে করে যেই সবজি লাগাবেন সেটা একটু পড়ে নিতেন। অনলাইনে এটা আছে। ধরেন আপনি চিচিঙ্গার জন্য চিচিঙ্গার কি কি জাত আছে দেখে নেন, মাটি কিভাবে তৈরি করে একটু দেখে নেন, বা পলিনেশনটা কিভাবে করে দেয় সেটা দেখে নেন। সবকিছু বাইবেলের মতো লেখা আছে। সো আপনার সবার মোবাইলে অথবা কম্পিউটারে এই বইটা একটু ডাউনলোড করে রাখবেন। ফ্রি ডাউনলোড করা যায়, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যায়। খুব সহজ এবং অনেক সুন্দর ইনফরমেশন আছে। আমি কিন্তু যখনই আমার কাছে কেউ হেল্প নিতে আসে, তখন কিন্তু এই বইটা পড়ে পড়ে আমি সবাইকে সাজেশন দিই। সো বইটা আপনার কাছে থাকতে পারে। আমরা বোর ফিল করছে না তো? আমরা অনেক গল্প করে ফেললাম। আমি প্রথমে বলেছি 90 মিনিট স্কুলিংটা হচ্ছে কোনো স্কুল না, এটা একটা নলেজ শেয়ারিং এর জায়গা। আমরা বিষয়ভিত্তিক কথাগুলো বলে থাকি
একই সময় একটা কথা বলি। গ্রিন বাংলাদেশ যখন বীজ চারা এগুলো দেওয়া শুরু করলো, তখন অনেকের কাছেই হলো যে আমরা তো মাটি তৈরি করা জানি না, আমরা কিভাবে পলিনেশন করা জানি না, আমরা কিভাবে পোকা কন্ট্রোল করে জানি না, আমি সারের ডেফিসিয়েন্সি সিমটম আমরা জানি না। কিছু বলবা? আচ্ছা, সো এইগুলো অনেকগুলো সমস্যা নিয়ে যখন গ্রিন বাংলাদেশ আমরা ফেস করছিলাম, তখনই মনে হলো যে আমরা একটা 90 মিনিট স্কুলিং করলে 90 মিনিট ধরে কথা বললে কেমন হয়, সেই থেকে কিন্তু 90 মিনিট স্কুলিং। 90 মিনিট স্কুলিং এর অ্যাক্টিভিটিসগুলো আপনারাই করে থাকেন, বেশি বেশি করে আপনাদের বন্ধুদেরকে জানানোর জন্য আপনারা মাঝে মাঝে শেয়ার করে দিবেন, বেশি বেশি পোস্ট দিবেন। আপনারা যে 90 মিনিট স্কুলিং এগুলো একটু ছবিগুলো ফেসবুকে দিবেন, আমরা তখন ভাল লাগবে যে আমরা দল বেঁধে কাজগুলো করছি। তো সবার কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি পোস্ট দিবেন আর শেয়ার করবেন। 90 মিনিট স্কুলিং এর একটা কিছু কুইজ থাকে, একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে গাছ নিতে হবে। প্রশ্নগুলো এমন যে বাংলাদেশের রাজধানী কুমিল্লা না ওয়াশিংটন না ঢাকা, তাইলে কি প্রশ্ন উত্তর কি বই পড়তে হবে? অথবা এইরকম ইলিশ মাছ, বাংলাদেশের ইলিশ মাছ কোথায় বেশি পাওয়া যায়, এগুলো কমন কিছু প্রশ্ন থাকে। সেই প্রশ্নের উপর ভিত্তি করে আপনার উত্তর দিয়ে আপনার ইচ্ছা করলে গাছ নিতে পারবেন। আমাদের সাথে সহযোগিতা করার জন্য দিনা আছে, ও মেরিয়াপা, মেরিয়াপা দাঁড়িয়ে আছেন, বসেন। হ্যাঁ, মামুন ভাই আর নাহিদ তো আছেই। আমরা প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথেই হাত তুলতে হবে, মুখে বলবেন না। আমি জানি সবাই পারবেন। ওখান থেকে মেরিয়াপা তখন বলে দিবেন যে আপনি প্রশ্নের উত্তর করেন, মানে মেরিয়াপা একটু পার্সিয়ালিটি করেন। হ্যাঁ, মেরিয়াপা দেখবেন যে এখানে এটা করেন, মেরিয়াপা এটা করতেই পারেন। হ্যাঁ, দোষ না, কি বললাম, ভালো বললাম না মন্দ বললাম, এটা যাই হোক একটু স্বজন প্রীতি করেন উনি। তা যে মেরিয়াপা বলবেন, যে তখন যাকে মেরিয়াপা বলবেন উনি শুধু উত্তরটা বলবেন, তাহলে গাছ, উনাকে গাছ আমরা পৌঁছে দিব। এখানে ইয়ে আছে, সজীব আছে, সজীবকে ভিতরে আসতে বলো। গাছ খুঁজে বের করতে হবে, গাছ খুঁজে বের করতে হবে। পানির সাথে যাদের পানি খেতে ইচ্ছা হয় আমরা পৌঁছে দিচ্ছি। ওই যে মুগ্ধর কথা, পানি লাগবে পানি, বিশ্বাস করেন আমি যখন বলি যে পানি লাগবে পানি, আমার অন্তরটা ফেটে যায়। একটা মাকে যখন দেখি বলের ভিতরে খাবার নিয়ে বলছে যে মুখে তুলে দিচ্ছে, কার বাচ্চা জানে না, বাচ্চার মুখে তুলে দিচ্ছে, খাও বাবা তোমাকে যুদ্ধ করতে হবে। আরেকজন চকলেট দিয়ে বলছে চকলেটটা খাও শক্তি পাবা, তোমার তো যুদ্ধ করতে হবে। এই ছবিগুলো যখন দেখি, অনেকগুলো দেখা হয়নি, অনেক কিছু দেখা হয়নি, পানিগুলো পৌঁছে দাও, অনেক কথা, অনেক ভিডিও কিন্তু আমাদের দেখা হয়নি। যখন এটা দেখি তখন একটু বুকের ভিতরে যেন কেমন করে উঠে, কথা বলতে গেলে কথা জড়িয়ে যায়। সো যা দেখেছি, বন্যার সময় যা দেখেছি, অথবা সেই জুলাই আগস্ট মাসে যা দেখেছি, এইটা না দেখে যদি মরে যেতাম তাহলে হয়তোবা শান্তি পেতাম না, যে কোন দেশে রেখে গেলাম আমার সন্তানদের। কিন্তু এখন আমার কাছে কোনো দুঃখ নাই, আমার সন্তানকে ভালো দেশে রেখে গিয়েছে, যে দেশে মায়া মমতা ভালোবাসায় ভরা এই দেশের মানুষের মাঝে। সো আমরা পানি, যাদের লাগবে পানি নিতে পারেন। আর নিচে চায়ের ব্যবস্থা আছে, চা কফি ব্যবস্থা আছে, চিনির ব্যবস্থা আছে, কিন্তু দুধের ব্যবস্থা নাই। তো যাই হোক, আমরা ফান করে করেই ক্লাসগুলো করছি। এই ফাঁকে আমরা কুইজে যাব। কুইজের উপহারগুলো আগে বলে দিব, তারপর প্রশ্ন বলবো, যে বলতে পারবেন তাকে দিব। কি ব্যাপার সবাই? কুইজের ভিতরে কিন্তু মেরিয়াপা আবার উত্তর বলতে পারবেন না, কারণ মেরিয়াপা আবার নেওয়ার জন্য উনি বলছেন যে আমি তো গাছ পাই না। হ্যাঁ, এটা আসলে অনেক বড় জিনিস, যেটা হচ্ছে আমি যখন দেখি যে একটা মানুষ কষ্ট করে আসেন,
সাথে কিছু গাছপালা নিয়ে এসে আমার কাছে এটা আছে আপনার লাগবে কিনা এটা বলে, তখন আসলে এই দেশটা নিয়ে প্রাউড ফিল করতেই পারি যে এই দেশ অনেক সুন্দর। আমি 8 বছর জাপানে ছিলাম। জাপানের মানুষগুলো একটু অন্যরকম। পৃথিবীর আমি প্রায় সময় কথা প্রসঙ্গে বলি যে যদি ধর্ম না বিবেচনা করে বেহেশতের শাড়ি করত, তাহলে জাপানিজ মানুষরা প্রথম শাড়ি সবগুলো দখল করে নিত। জাপানিজরা কখনো মিথ্যা বলে না, লোভ তাদের একদম নাই, করাপশন একদম জিরো। তারপর হচ্ছে তাদের মাঝে ফিলিংস, আমাদের যে বাপ দাদার আমলের যে ফিলিংসটা ছিল সেই রকম। তাদের ফ্যামিলি, আমরা হয়তো টেলিভিশনে দেখে মনে করি তারা আলাদা আলাদা থাকে, তা কিন্তু না। এখনো তারা দাদা দাদিকে সাথে নিয়ে থাকে। আমরা তো বাবা মার সাথেই থাকতে পারছি না, তারা কিন্তু দাদা দাদির সাথে থাকে। ওই পুরনো কালচার ধরে রেখেছে তারা। তো যারা জাপানে গিয়েছেন তারা জানেন যে খাবারের দাম খুব সস্তা ওখানে। ওখানে শুধুমাত্র দাম বেশি হচ্ছে ট্রান্সপোর্টেশন আর অ্যাপার্টমেন্টের ভাড়া, আর বাকি সবকিছু সস্তা করে রেখেছে। মানে গরিবদের জন্য খুব ভালো একটা দেশ হচ্ছে জাপান। কুইজের জন্য কি সবাই রেডি হয়েছেন? হ্যাঁ, যদি পানি দেওয়া শেষ হলে এখানে চলে এসো। আমরা কিন্তু এটা ফান, মানে এটা একদম ফান করে। মেরিয়াপার আইডিয়া, মেরিয়াপা সবসময় চান যে আমাদের কিভাবে সবাই আনন্দ করে একটা সংগঠন চালানো, আমরা একটা গ্রুপে থাকা, সেটা। সো কারো কাছে যদি এই গাছটা থাকে তাহলে প্রশ্ন তো দিয়ে না। যাদের এই গাছটা লাল শরীফা যাদের দরকার আছে তারাই উত্তর দিয়ে, ঠিক আছে? প্রশ্ন তো করা হয়নি এখনো। 2টা প্রশ্ন করবো, একটা প্রশ্নের জন্য একটা গাছ, দুইটা প্রশ্নের জন্য 2টা গাছ। আমরা রেডি হয়েছি? হ্যাঁ, আচ্ছা। সজীব, থাই শরীফা 2টা গাছ লাগবে আমার। প্রশ্নতে যাচ্ছি। আমাদের কচি যখন আম হারভেস্ট করে ফেলি, তারপরে আমের যখন নতুন পাতা গজায়, এই পাতাগুলো দেখা যায় যে পাতাগুলো হলুদাভ হয়ে গিয়েছে এবং পাতার যে মিড রিফটা থাকে সেটার পাশটা একটু সাদা সাদা হয়ে গিয়েছে। এইটা কি কারণে হয়? কেউ হাত তুলবেন? পেছনের আপা। ক্লোরোফিলের অভাবে হচ্ছে সাদা হয়ে যায়, এটা সত্য কথা। কিন্তু এটা কি রোগের কারণে নাকি নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কারণে? হ্যাঁ, কি নিউট্রিয়েন্ট বলতে পারবেন? কম পরিমাণে খায় এরকম। আচ্ছা, ঠিক আছে, উত্তর আমরা নিলাম। হ্যাঁ, বাট এটা হচ্ছে আয়রনের অভাবে। হ্যাঁ, আয়রনের অভাবে এটা হয়। উত্তর নিয়েছি, উত্তর হয়েছে। যাও ভাইকে দিয়ে আসে। হ্যাঁ, আয়রনের অভাব। আপনি আয়রন, আপনি ওই যে বাসায় যে হ্যাঁ কলার ছিলকা দিলে ওইটা খুব ভালো কাজ করে। দোকানে কিন্তু আয়রন পাওয়া যায়, মানে ACI ফেরাস সালফেট না কি যেন একটা লেখা আছে, এইরকম পাওয়া যায়। ওইটা দিয়ে চিমটি করে দিলেই হবে। আবার ACI এর আছে। ম্যাডাম কিছু বলবেন? না না, ওইটা দিলেও গাছে খাবে, বাট ওইটা তো এক্সপেন্সিভ। আমরা গাছের জন্য বাসায় যে কি যেন তার কাটা থাকে না, তার কাটা যদি 2টা গাছের গোড়ার ভিতরে রেখে দেন তাহলেও কিন্তু এটা কাজ হবে। হ্যাঁ, সেটা কাজ হবে। তাহলে একটা প্রশ্ন হলো, তাই না? আচ্ছা, গুড। দ্বিতীয় প্রশ্ন, এই রকম সবুজ সবুজ ডালগুলিকে কি নাম বলা হয়? মেরিয়াপা, মনিরাপা হাত তুলেছেন, বলেন। হ্যাঁ, বলবেন না? আচ্ছা, আপনি বলেন কাকে বলবে।
এটাকে কি বলা হয়? সাকার, ওয়াটার সাকার বলা হয়। গুড, আপনার কাছে পৌঁছে দিয়ে আসো, গাছটা পৌঁছে দিয়ে আসো। এটাকে ওয়াটার সাকার বলা হয়। এই ডালগুলো কি করতে হবে? কেটে ফেলে দিতে হবে। ডালগুলো কিন্তু চামড়া নাই, চামড়া বলতে হচ্ছে ব্রাউন কালার চামড়া না, কিন্তু সবুজ থাকবে। আর পাতাগুলো হেলদি থাকবে, পুরো শাহরুখ খান মনে হবে। আপনার কাছে মনে হবে রেখে দিই, আসলে রাখবেন না। সবসময় শাহরুখ খান, সব শাহরুখ খান ভালো না। স্টেমটা ত্রিভুজ আকারের। জি 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 জি, গুড। তাহলে আমাদের লাল শরীফার গাছের উত্তর শেষ। এখন আরেকটাতে যাই, দেখি কি দিব। শিউলি বা শেফালি ফুল, ফুলের চারা দেওয়া হবে 2টা। প্রশ্ন, কার কার বাসায় ছাদে হবে ডোয়ার, ডালটা ভেঙে দিবেন। হ্যাঁ, তাহলে ছাদে দেখবেন ছোট হয়ে ফুল হবে, আগামী বছরে ফুল হবে। প্রশ্নতে যাই। হ্যাঁ, ঠিক আছে, রেডি আছেন? রেডি আছি। প্রশ্ন কিন্তু এখনো হয়নি। প্রশ্ন হলো বা পাশেরটা এবং ডান পাশেরটা। হ্যাঁ, প্রশ্ন এখনো হয়নি। বা পাশেরটা হচ্ছে গ্লেডিউলাস, ওটার নাম কি? রজনীগন্ধা। প্রশ্ন কিন্তু এখনো হয়নি, এখন কিন্তু হাত তুলতে হবে, আর বলা যাবে না। প্রশ্ন হলো এই দুটাকে কি বলে? কন্দ তো বললেন, এটা একটাকে এটা বলা হয়, একটাকে এটা বলা হয়, এটা বলতে হবে। কে? মনির আপা বলবেন? কে বলবেন? একটা বাল বা একটা কন্দ। হলো না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, না না, আপনি মেয়ে, আপনি পার্সিয়ালিটি করছেন, মেয়ে দেখে বলছেন। ভাই বলেন তো, আপনি দাঁড়ান তো দেখি। হ্যাঁ, দাঁড়ান, আপনাকে বলছি। টিউবার আর এটা বাল। না, এটা হলো না। এটা ঠিক আছে, এটা হয় নাই। আচ্ছা, একটু দেখি, আর কেউ বলবেন? আচ্ছা, মনির আপা বলুন। রাইজম হচ্ছে আদার ক্ষেত্রে, এটা হবে না। হ্যাঁ, তাহলে তো আমি উত্তরটা বলে আমাকেই দিতে হবে। হ্যাঁ, আর কে ট্রাই করবেন? এইটাকে একটা জিনিস বলা হয়, ওইটাকে একটা জিনিস বলা হয়। হ্যাঁ, আমরা কিন্তু প্রায় সময় বলতাম যে কার কার কাছে কর্ন লাগবে, বলতাম না? এই গ্লেডিউলাসে কর্ন কে কে নিবেন? হ্যাঁ, কে বলবেন এখন? বলেন দেখি, একজন হাত তুলেন দেখি। কি আবার বলবেন আপনি? না, আপনাকেই বলছি, আপনি বলবেন না? ট্রাই করবেন না? আপনি একটু ট্রাই করলে পারতেন কিন্তু। কি রে, তুই পারবি না? কে সাহস করে বলবেন? উত্তরগুলো সবগুলো কিন্তু এখানে রয়ে গেল। এখন সাহস করে বলেন একটু। আপা পারবেন না? গুড 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 গুড। এটা হলো কর্ন, এটা হচ্ছে বাল্ব। এটা হলো কর্ন, কর্ন হচ্ছে শক্ত, আর বাল্বটা হচ্ছে পেঁয়াজের মতো। পোশাকগুলো আলাদা আলাদা করা হয়। আপাকে একটা গিফট দেন। যাক, এই গাছটাকে নিয়ে একটু টবে লাগালে বড় হয়ে যাবে। লম্বা হতে দিবেন না, কেটে রাখবেন, তাহলে দেখা যাবে ব্রাঞ্চিং হবে। ব্রাঞ্চিং হলে দেখবেন ছোট অবস্থায় প্রচুর পরিমাণে ফুল হবে। ছাদে এটা কিন্তু প্রচুর ফুল উৎপাদন হবে। আর ফুলগুলি কুড়াবেন, টেবিলে রেখে দিবেন। শিউলি, শেফালি। না, এটা হ্যাঁ, প্রচুর কাটতে হবে। জি, এরপরে যাই। ঠিক আছে, এইটাকে কি বলে, কি কারণে হয়, কে বলবেন? মেরি আপা কই? পটাশের কারণে। 2টা গাছ উনি পাচ্ছে, এটা তো খুব খারাপ। না, ঠিকই আছে, উত্তরই। হ্যাঁ, ওনাকে একটা দেন, গাছ দেন।
দিয়ে আসেন, গাছটার ডালটা কিছুদিন পরে 15-20 দিন পরে ডালটা কেটে দিবেন, মাথাটা কেটে দিবেন। 12 মাসি সজদা, 12 মাসি সজদা কার কার নাই, কার কার আছে? নাই? হায় হায়, এত 12 মাসি সজদা দিলাম, না না এটা ধরবে, একদম ধরা গাছ ধরবে। নাই? আচ্ছা দেখি প্রশ্ন, দেখি কি পা, খুব সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। পুরুষ ফুল মহিলা ফুল, একই গাছে 2টা ফুল, এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, তাই না? লাউ মিষ্টি কুমড়া। আরো 2টা ফুল এইরকম আলাদা আলাদা ফুল থাকে, এইরকম নাম বলতে পারবেন কে কে? হ্যাঁ, কাকরোল আর আইটা পটল, গুড, 2টো দিয়ে আসে। শশা, তারপর হচ্ছে চিচিঙ্গা, দুন্দুল, সবগুলোই দিয়ে আসো, দিয়ে আসো। এই 12 মাসি সজনা যত বেশি ডাল কাটবেন, যত বেশি কাটবেন তত বেশি ফুল আসবে। ডাল না কাটে লম্বা বানাইলে ফুল হবে না। লম্বা মানুষের দাম আছে, কিন্তু বেশি লম্বা দাম নাই, তাই না? প্রচুর পরিমাণে ফুল হবে, প্রচুর পরিমাণে ফল হবে, ঠিক আছে? এইটা হচ্ছে কোন ট্র্যাপটার নাম কি বলতে হবে, মেরিয়াপা। হ্যাঁ, কোনটা কোনটা, 3টা কিন্তু এখানে আছে, 3টা নাম, কিন্তু 3টা নাম বলতে হবে। এটা কি নাম? ইয়েলো স্টিকি ট্র্যাপ, ওকে। তারপরটা, এই কি ব্যাপার আপনি বলেন, এটা লাইট ট্র্যাপ, এই যে লাইট জ্বলে আছে। তারপর এটা, হ্যাঁ, ফেরোমন ট্র্যাপ, ইয়া ভাইয়ের দিয়েছে, যাও, এ আছে, এখানে দাও, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাই তো গ্রিন বাংলাদেশ। হ্যাঁ, যাই হোক, থ্যাংকস ভাই, মানে এটাই তো গ্রিন বাংলাদেশ। আমরা না জুলাই মাসে দেখেছি, আগস্ট মাসে দেখেছি, যা দেখেছি এটা কখনোই আর ভুলবো না। আমি ঘুমাইতে পারতেছি না। মানুষের একটা মা ঘর থেকে বের হয়ে কেমন করে পানি দিচ্ছে, কেমন করে একটা মা, আমি হলে পারতাম না। মা বলছে তুমি যাও, তোমার সময় এখন। কেমন করে বাবা মারা পারলো সন্তানকে বের করতে, এবং তারপরে মা বাবা কিন্তু ঘর থেকে বের হয়ে আসছে। না, আমি আয়না ঘরের জন্য অনেকবার লিস্টেড ছিলাম, আমি আসলে ভয় পাই না। আমার আসলে হারাবারে কিছু ভয় নাই, তার জন্য আমি কিছু ভয় পাই না কখনো। তারপরে প্রশ্ন, তারপরে আর প্রশ্ন নাই। হ্যাঁ, ভুলে গেছে। না না, প্রশ্ন আর নাই, শেষ, এখানেই শেষ, প্রশ্ন আগে শেষ। এখন আমার একটু কথা গল্প বলি। আজকে আমরা সবার জন্য, আপনারা যারা এখানে আসছেন সবার জন্য ইনশাল্লাহ 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 আমরা প্যাশন ফ্রুটের চারা নিয়ে আসছি। এখন অনেকেই ফেসবুকে লিখেছেন বা আমার কাছে টেলিফোন করে বলেছেন যে আমিও তো প্যাশন ফ্রুটের চারা কিনেছি, কিন্তু ফুল হয়, ফল হয় না। প্যাশন ফ্রুট এবং প্যাশন ফ্লাওয়ার দুটোই কিন্তু একই ফুল, ঠিক আছে? শুধুমাত্র স্পেসিসটা ভিন্ন, স্পেসিসটা ভিন্ন। তাহলে একটু আমি আমার দিকে সবাই একটু খেয়াল করেন, ছবিতে পেসিফ্লোরা, এটাও পেসিফ্লোরা, এটা পেসিফ্লোরা, পেসিফ্লোরা, পেসিফ্লোরা। খেয়াল করে দেখেন, শুধুমাত্র এই একটাতে পেসিফ্লোরা এডুলিস, পেসিফ্লোরা এডুলিস, এইটা ফুল, এইটা ফুল, এটা ফুল, এটা ফুল, মাত্র এইটা শুধুমাত্র এডুলিস স্পেসিসটা শুধুমাত্র ট্যাং ফল, বা আমরা বলি হচ্ছে ঝুমকো ফল, প্যাশন ফ্লাওয়ার। সবাই কি ক্লিয়ার হয়েছেন কথাটায়? কে কে ক্লিয়ার হন নাই? স্পেসিস ভিন্নতার কারণে ফুল গাছে শুধু ফুল হয়,
শুধুমাত্র এডুলিস ফুলটা একটু চিনে রাখেন, দেখেন এটা খুব কালারফুল, একদম সাদা, একদম পার্পল কালার, একদম রেড। এইটাই শুধু দেখেন মাথার পোর্শনটা সাদা আর ভিতরটা হচ্ছে পার্পল। এইটাই ভিতরে মেল ফিমেলটা ডোমিনেন্ট, যার জন্য এই ফুলটা ফল দেয়। কিছু প্রশ্ন আছে? ফল হচ্ছে না? আচ্ছা, ফল হওয়ার টেকনিক আমরা শিখাই দিব। এইটা ফল হবে 100%। এইটা যেই বাগান থেকে কালেকশন করা হয়েছে সেটা শুধুমাত্র প্যাশন ফ্রুটেই তাদের একমাত্র মার্কেট হচ্ছে চিটং। চিটংয়ে যত ফল দেখেন ওই বাগানে, ওইখান থেকে আমরা এটা কালেকশন করেছি। সো এটা ফল হবে। আপনার বাগানে হয় নাই, না হওয়ার কারণ থাকতে পারে। ইনশাল্লাহ আমরা দেখি গাছটাকে একটু বড় করি। এটা গাছের পাতাটাও সুন্দর, আপনি যদি বেলকুনিতে লাগিয়ে দিয়ে ঘুরে মানে মানি প্ল্যান্টের মতো ছড়িয়ে দেন, মাচা মতো রাখতে পারেন, খুব সুন্দর। এটা ফল হওয়ার কথা, কেন হলো না নিজেও বুঝতে পারছি না। একটু অর্গানিক ম্যাটার বেশি দেন, অথবা একটা কাজ করতে পারেন, ফ্লোরা এসিআই এর ফ্লোরা 2 বার স্প্রে করবেন, ফল ধরবে 2 বার। সবাই রেডি? এখন কোনো প্রশ্ন না, সবার কাছে আমি নাহিদ এবং আপনারা জায়গায় বসে থাকেন, নাকি আমরা একবার বিদায় হয়ে যাব? তাহলে আপনি থাকেন এখানে, আপনি দায়িত্ব দিন, সজীবকে বলেন। আমরা এখানেই শেষ করব আজকের 90 মিনিট স্কুলিং। সবাই আপনারা কষ্ট করে আসছেন, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশটাকে আমরা সুন্দর করবো, কিছু বলবেন আপা? পেঁপে গাছের চরিত্র হচ্ছে 5 রকমের। পেঁপে গাছের চরিত্র হচ্ছে 5 রকমের। 4 রকমের যে ক্যারেক্টার আছে সেটা হয় ফিমেল, না হলে মেল, না হলে হচ্ছে ফিমেলটা আগে হয় মেলটা পরে হয়, এইরকম ক্যারেক্টার আছে। আর একটা আছে যেটা হচ্ছে ফিমেল এবং মেল একসাথে, ভিতরে পার্টগুলো একসাথে ম্যাচিউর হয়, তখন পলিনেশন হয়, হোমোজাইগাস। সেটার জন্যই আমরা যে চারাগুলো দিয়েছিলাম, আমরা কিন্তু বলে দিয়েছিলাম সবগুলোতে ফুল হবে, ফল হবে। বাট আপনারা কখনো এটা থেকে সিড নিয়ে করবেন না, অথবা নার্সারি থেকে কিনবেন না। নার্সারি ওরা করে কি, সিড সোয়িং করে দেয়, ওটাতে মেল হলো না ফিমেল হলো কিছুই তারা জানে না। তো যখন যেই গাছ লাগবে সেই গাছ ফেসবুকে একটু লিখবেন, সেই গাছ যেমন আগামী 90 মিনিট স্কুলিং এ আপনাদের কি গাছ প্রয়োজন, আমার ফেসবুকে 90 মিনিট কি বলে গ্রিন বাংলাদেশের পেজে আপনি লিখেন যে এই গাছটা আমি চাই, তাহলে আমি সবার জন্য এই গাছ ম্যানেজ করতে পারবো। পেঁপে গাছ ওকে পেঁপে গাছ ওকে, আগামীতে আমরা পেঁপে গাছ দিব ইনশাআল্লাহ, এবং 12 মাস ধরবে, উপর থেকে নিচে পর্যন্ত ধরবে। 12 মাস সাধারণত